আজ আবার দুটো লাশ পাওয়া গেল বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে। এটা তেমন কোনো নতুন ব্যাপার না, প্রায় সময় এমনটা ঘটে। তবে অনেক দিন যাবৎ কোনো লাশ পাওয়া যায়নি, তাই পুলিশ চুপ হয়ে গেছিল। এখন আবারও লাশ পাওয়া গেল। এখনও কি পুলিশ বসে থাকবে, নাকি যে খুনগুলো করছে তাকে আইনের আওতায় আনা হবে? সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি, রুবাইয়া নাসরিন। আমি খবরটা শুনে একটু মুচকি হাসলাম। অনেকদিন যাবৎ কলেজে এই ঘটনা ঘটে আসছে, বিশেষ করে আমি কলেজে যাওয়ার পর থেকে। আমার পরিচয়টা জেনে নিন। আমি রবিউল হাসান, মায়ের বড় ছেলে, আর আমার একটা বড় বোন আছে। বাকিটা সাথে থাকলেই জানতে পারবেন। প্রতিবারের মতো আমি এইবারও কলেজে যাচ্ছি, তবে পড়তে নয়, ফুচকা বিক্রি করতে। আমি ফুচকা বিক্রি করি যে কলেজে খুন হয়েছে সেই কলেজে। আমার বাসা থেকে কলেজ প্রায় 20 মিনিট দূরে। কলেজে এসে দেখি আমার পরিচিত কিছু মানুষ বেরোচ্ছে, কিন্তু তারা আমাকে চিনতে কখনো পারবে না, কারণ আমি আমার আসল চেহারা লুকিয়ে রাখছি সেই একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। কি অ্যাক্সিডেন্ট সেটা পরে জানতে পারবেন। তো ফুচকা যেখানে বসে বিক্রি করি সেখানে চলে গেলাম। আমার নিয়মিত কয়েকটা কাস্টমারও আছে। তারা হলো রাকিব, ইতি, রিজয় আর সানিয়া। এই চারজন আমার নিয়মিত কাস্টমার। আজকেও এরাই আগে এসেছে। মামা ফুচকা দেন তো। ঠিক আছে মামা। তারা যতবারই ফুচকা খাক 4 প্লেটই থাকবে। চারজনই একসাথে আসে, একসাথে খায়, তাই কয় প্লেট জিজ্ঞেস করিনি। 5 মিনিট পর তাদের ফুচকা দিলাম। তারা খেয়ে টাকা দিয়ে চলে গেল। আমিও বসে বসে ফুচকা বিক্রি করতে লাগলাম। হঠাৎ 2-3 জন পুলিশ আমার কাছে আসলো। এই ছেলে, তোর নাম কি? ফুচকাওয়ালা বলে এমন ব্যবহার করছে, স্বাভাবিক এটা। জি স্যার, মই হলাম হাসান। রবিউল বললে অনেকে বা তারাও চিনে ফেলবে, তাই শেষ নামটা বললাম। এখানে কতদিন ধরে ফুচকা বিক্রি করছিস? আগে জি স্যার, আমি 8-9 মাস মতো হব। হ্যাঁ, তাহলে কি ওই খুনের পেছনে এই ছেলেটারও হাত আছে? স্যার, আমার মনে হয় না এই ছেলেটার হাত থাকতে পারে। এই ফুচকা আলার সাথে ওদের কোনো কানেকশন থাকতে পারে বলে আমি মনে করি না। হতেও পারে, এটা কাকতালীয়ভাবে মিলে গেছে। তাও হতে পারে। আচ্ছা, তুই সন্ধ্যাবেলায়ও থাকিস? না স্যার, কলেজে যতক্ষণ খোলা থাকে ততক্ষণ থাকি, এরপর মোর ঘরে চলে যাই। আচ্ছা, তুই কি কাল এমন কাউকে দেখেছিস যাকে দেখে নতুন মনে হয়েছে? মানে আমি বলতে চাচ্ছি, কাউকে সন্দেহ হয় এমন দেখেছিস? না স্যার, এমন কাউরে তো মই দেখি নাই। কাল কলেজে তাড়াতাড়ি ছুটি হয়েছিল, তাই মইও তাড়াতাড়ি চলে গেছি। আচ্ছা ঠিক আছে, সন্দেহজনক কাউকে দেখলে আমাকে জানাবি। আচ্ছা স্যার, কমনে। আমিও নিজের মতো ফুচকা বিক্রি করতে লাগলাম। আজকে কলেজে তেমন ক্লাস হয়নি, তাই আমিও চলে আসলাম নিজের সেই ভাঙ্গা বাসায়। রাতে কিছু কাগজ দেখলাম, দেখে পুড়িয়ে দিলাম, কারণ আমি কোনো প্রমাণ রাখি না। আবারও খবর দেখলাম, হাসলাম অনেকক্ষণ। চলুন খবরটা শুনে আসি। ব্রেকিং নিউজ। এই খবরটা শুনে হাসলাম। জনগণ এবারেও নিশ্চিত, যারা খুন হয়েছে তারা ধর্ষণকারী ছিল। যাদের গায়ে আর কে লেখা থাকে তারা ধর্ষণকারী। যারা খুন হয়েছে তারা নির্ঘাত বড় লোকের সন্তান ছিল। তারা এই খবর শুনে তো আর কে এর ওপর প্রচণ্ড রেগে গেল। সবার মুখে একটা কথা, কে এই আর কে, কি তার আসল নাম? পুলিশ সহ সবার মুখে শুধু এই একটাই প্রশ্ন। আজকেও আমি কলেজে যাচ্ছি ফুচকা বিক্রি করতে। এই সকালবেলা আবার রাস্তায় কেউ মারামারি করছে দেখে আমি একটু দূরে দাঁড়িয়ে পড়লাম। নিজেকে যদি তাদের মধ্যে ঢুকাই তাহলে আমার বাকি কাজ করা লাগবে না, তাই কোনো ঝামেলায় জড়াতে চাই না। তাই কিছুক্ষণ পর যখন ঝামেলা শেষ তখন কলেজে গেলাম। গিয়ে দেখি আমার নিয়মিত কাস্টমাররা বসে আছে। তা মামা আজ দেরি হলো কেন? আসলে হয়েছে কি মামা, আসার সময় কারা জানি মারামারি করছিল। মুই তো এবার তা করে চিনি না, আর মোরে যদি মারে তাও কেউ কিছু কইব না, তাই দূরে দাঁড়িয়ে দেখতে থাকি, তাই একটু দেরি হইল। ওকে মামা, এখন ফুচকা দাও। ওকে মামা, এই নেন। তারা খাচ্ছে আর গল্প করছে। আচ্ছা, এখানে যে খুনগুলো করেছে আর কে, তারা তো সবাই ধর্ষণকারী। তাহলে যদি পুলিশ আর কে ধরতে পারে তাহলে কি জেলে নিয়ে যাবে? আর তা তো নিবেই। আর আমার যতটুকু মনে হয় আর কে এমন কোনো সাধারণ লোক না যে তাকে থানা পুলিশে রাখতে পারবে। হ্যাঁ, সাধারণ নাও হতে পারে, তবে যদি কোনো কারণে আর কে পুলিশ নিয়ে যায়
তাহলে এই কলেজ এবং কলেজের চারপাশে ধর্ষণকারী বেড়ে যাবে। ঠিক বলেছিস। আর কে যতদিন আছে ততদিন ধর্ষণকারী রেহাই পাবে না। একদিন না একদিন আর কে ওদের খুন করবেই। সানিয়া, তুই আর কে চিনিস নাকি? যেভাবে বলতেছিস মনে হয় তোর পরিচিত। আরে কি বলিস, আমার পরিচিত হবে কেন? কোথায় আর কে আর কোথায় আমি? তাছাড়া আর কে আমি যতটুকু জানি কেউ দেখেনি। দেখেনি, তবে দেখেছে এমন তো হতে পারে। মানে তুই দেখছিস নাকি? আমি দেখেছি বলিনি, অন্য কোনো মানুষ হয়তো দেখেছে। কি জানি কে কে দেখেছে। এই যে খাওয়া শেষ, টাকা নেন। হ্যাঁ মামা, টাকা দেন। একটু পর আরও অনেকে আসলো, কিন্তু একটা মেয়েকে দেখে আমার অদ্ভুত লাগলো। ওর চলাফেরা তেমন ভালো লাগছে না, তবে মেয়েটা অনেক সুন্দর। হাঁটার সময় চারপাশে বারবার দেখাচ্ছে। এক প্লেট ফুচকা দেন তো। জি দিতাছি, আপনি বহেন। ওকে, তাড়াতাড়ি দিন। এলো না পা। থ্যাংক ইউ। কি কন আপা, ইংরাজি তো বুঝি না। আপনাকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ কি আপা? কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ধন্যবাদ বা থ্যাঙ্কস বলে। তাই কন আপা, মুই তো আর বুঝি না। আচ্ছা, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? দেখে তো ফুচকাওয়ালা মনে হয় না। কি যে কন আপা, কোনো মতে ক্লাস 3 পার করছি, আর পড়া হয় নাই। বাই দ্য ওয়ে, আমি এখন থেকে নিয়মিত ফুচকা খাবো। আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। আবার টেনিস পার কি, ওটা তো বুঝি না। মানে বদলি হয়ে এসেছি, অন্য কলেজ থেকে এখানে এসেছি পড়তে। ও হ্যাঁ, আপনি তো আমার নাম জানেন না। কেমনে জানো আপা, আপনি তো কন নেই। আচ্ছা, আমার নাম হচ্ছে জান্নাতুল রিমি। আপনার নাম কি? আপা সবই তো ফুচকাওয়ালার হিসেব জানে, কেউ তো আর নাম ধরে ডাকি না। তবে নাম হইল গিয়ে আমার হাসান। আচ্ছা, আপনার বাবা মানে? আছে আপা, একটা বইনও আছে। তাই নাকি? তা আপনার সাথে কি থাকে তারা? না আপা, ওনারা মগো ঘরে থাকে। মই কলেজের পাশে একটা ঘর ভাড়া করছি, ওইখানে থাকি। আচ্ছা নিন, ফেরত দিতে হবে না, বাকিটা আপনার বকশিস। আর ফুচকা অনেক মজার হয়েছে। তাইলে আপা আর এক প্লেট দেই। না না, অন্য একদিন খাবো, এখন আমি যাই। রিমি কলেজে চলে গেল। মেয়েটাকে আমার কেন জানি সন্দেহ হচ্ছে। তাই মেয়েটা যাবার পর আমি আমার পুরনো নোকিয়া ফোনটা বের করলাম, একজনকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ পাচ্ছি। ওই একজনটা হলো আমার বন্ধু, এখন নাম বলা যাবে না। তারপর আরও ফুচকা বিক্রি করে কলেজ শেষে বাসায় চলে আসলাম। বাসায় একটু চারপাশে ঘুরে ঘুরে দেখলাম, দেওয়ালের পাশ থেকে কেউ একজন সরে গেল মনে হলো, তাই দেখতে গেলাম, কিন্তু কেউ নেই। কিন্তু আমি তো জানি কে ছিল। কলেজের পর থেকে কেউ আমার পেছন পেছন আসছে, সেটা আমি লক্ষ্য করছি। সে এখন আমার ভাঙাচোরা বাসায়। টিভি অন করলাম, কিন্তু আসল উদ্দেশ্য টিভি দেখা নয়, কে ফলো করছে আমাকে সেটা দেখা। একটু খবর দেখলাম, তারপর টিভি অফ করলাম। ঘর থেকে বের হয়ে দেখি কেউ একজন বেরিয়ে যাচ্ছে, আমিও তার পিছু নিলাম। কিছু দূর গিয়ে চিন্তা করলাম এখন তাকে ফলো করলে সমস্যা হবে, তাই ফলো করে ছেড়ে দিলাম। বাসায় এসে আবারও চারপাশে চোখ বুঝলাম, সব ঠিকঠাক। তারপর ঘুমিয়ে পড়লাম। রাত 1টার সময় ঘুম ভাঙল। মাঝরাতে শহরটা ঘুরতে আমার খুব ভালো লাগে, তাই বেরোলাম। কিছু দূর যাওয়ার পর দেখি কিছু গুন্ডা টাইপের লোক গাড়ি থেকে বস্তা ভরে কি যেন ফেলে দিল, কিন্তু সে বস্তার ভেতর থেকে আহ বলে একটা আওয়াজ আসলো। লোকগুলো চলে যাওয়ার পর আমি গেলাম সেই বস্তার কাছে। বস্তাগুলো দেখি একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় আছে, জ্ঞান আছে তার। আমি তাকে বললাম, কি হয়েছে আপনার, আপনার এই অবস্থা কেন, আর যারা আপনাকে ফেলে দিল তারাই বা কারা? সে শুধু বলল আমাকে বাঁচান, তারপর জ্ঞান হারিয়ে ফেলল। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। তাই পকেট থেকে ফোন বের করে একজনকে ফোন দিলাম। 10 মিনিটের মধ্যে 3টা গাড়ি আসলো। তার আগে আমি ওখান থেকে সরে গেলাম। ওরা আমার লোক ছিল, এখানে থাকা একজনই আমাকে চেনে, তাই আমি সরে গেছি সেখান থেকে। আমি ঘুরে বাসায় চলে আসলাম। রাতে একজন ফোন দিয়ে যা বলল তাতে মাথায় রক্ত উঠে গেল। ফোন দিয়ে বলল মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। আমি তাকে বললাম মেয়েটা সুস্থ হলে ঠিক সে জায়গায় তাকে পাঠিয়ে দাও যেখানে তাকে ফেলে দেওয়া হয়েছিল, বলে ফোন কেটে দিলাম। তারপর কলেজে গেলাম, ফুচকা বিক্রি করে আবার বাসায় চলে আসলাম। 7 দিন পর পর আমাকে মাটির 500 ফুট নিচে যেতে হয়। আজকেও যেতে হবে, তবে সেখানে ফুচকাওয়ালার হিসেবে নয়, আর কে হিসেবে।
আজ একদিন হলো মেয়েটা এখনও সুস্থ হয়নি। রাত 2টো। চলে গেলাম আমার ভাঙাচোরা বাসার পেছনে গিয়ে একটা গাছের নিচে মাটি সরিয়ে একটা বাটন টিপলাম। সাথে সাথে একটু দূরে মাটির নিচে একটা পথ হয়ে গেল। সেখানে গেলাম, মাটির নিচে গেলাম, সিঁড়ি দিয়ে 5 হাত মতো নিচে গিয়ে একটা রুমে ঢুকলাম। কাপড় পরলাম আর কে। ওখানে একটা লিফট আছে, সেখানে যেতে হলে ওই রুম থেকে বের হয়ে শ্বাস বন্ধ করে যেতে হবে, নয়তো অটো ফায়ার হবে লিফট থেকে। নিয়ম অনুযায়ী শ্বাস বন্ধ করে গেলাম লিফটের কাছে। লিফটের দরজায় স্ক্যানার আমাকে স্ক্যান করার পর দরজা খুলে গেল। লিফটে উঠে তারপর শ্বাস নিলাম, তারপর লিফটের বাটন টিপ দিলাম। 3 মিনিটের মধ্যে লিফট থামলো 500 মিটার মাটির নিচে। লিফট থেকে নামার সাথে সাথে 500 জনের উপরে আর্মি অফিসার স্যালুট দিল আমাকে। আমার পাশে একজন ছিল, সে আর কেউ না, আমার বন্ধু রাশেদ। আমার সব কথা তার সাথেই শেয়ার হতো। সে বলল, স্যার কালকে মেয়েটাকে ধর্ষণ করেছে এই এলাকার এমপির ভাগ্নে। কি বললি তুই? তোকে কতবার বলছি স্যার বলবি না আমাকে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। গুড, বল এখন এমপির ভাগ্নার নাম কি? ওর নাম সায়েম। খোঁজ নিয়ে আরও জানলাম সায়েম 3টা মেয়েকে ধর্ষণ করছে। এমপির ভাগিনা বলে প্রতিবার বেঁচে যায়। আবার চোরা কারবারি কাজও করে। ইয়াবা, ড্রাগস, হিরোইন সব কিছুতে তার হাত আছে। ঠিক আছে, সায়েমের ঠিকানা দিই। এটা তার ঠিকানা। ঠিক আছে, মিটিংয়ে বসি। 5 মিনিট পর সবাই কনফারেন্স রুমে আসবে। গুড। 5 মিনিট পর সবাই কনফারেন্স রুমে গেলাম। সবাই স্যালুট দিল। সবাইকে বসতে বললাম। আগে বলে দিই, এখানে 10 জন বড় বড় অফিসার আছে। কেউ সেনাবাহিনীতে, কেউ নৌ সেনাবাহিনীতে, আবার কেউ বিমান বাহিনীতে। সবার নাম একই রকম। এই নামগুলো আমার দেওয়া। সেই নামগুলো হলো RH1, RH2, RH3, এরকম করে। রাশেদাদের সব বলে দিয়েছিস তো আজ কি নিয়ে কথা হবে? সব বলা আছে। গুড। তো গাইস, আপনাদের আগে বলা হয়েছে আজকে এখানে কিসের আয়োজন। তো আমি কথা না বাড়িয়ে আসল কথায় আসি। সবাই একসাথে? ইয়েস স্যার। গুড। সবার রিপোর্ট রেডি তো? সবাই একসাথে? ইয়েস স্যার। গুড। রাশেদ, তুমি ফাইলগুলো নিয়ে নাও। এরাও আমার মতো 7 দিনে একবার আসে যখন আমি ডাকি। তারপর এদের ফাইল নিয়ে বাকি 7 দিনে কি করবে বুঝিয়ে দিলাম। স্যার, আমাদের খবর আছে আপনাকে কেউ মারতে চায়। আমি জানি। আর কোনো প্রশ্ন? স্যার, আপনি জানার পরেও কেন নিজে স্টেপ নিচ্ছেন না? আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমি কে। স্যার, ভুলছি না, কিন্তু আপনার প্রতি আমাদের একটা ভালোবাসা আছে, তাই আমরা আপনার স্টেপ নিয়ে কথা বললাম। আর কোনো প্রশ্ন আছে কারো? সবাই একসাথে না স্যার বলে। গুড। তাহলে এবার আসা যাক। সবাই একসাথে ইয়েস স্যার বলে। চলো রাশেদ, তা তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালো। আচ্ছা, তোকে মারতে চায় জেনেও তুই এভাবে আছিস কেন? মারতে চায় বললে কি পারবে? হিম্মত থাকতে হবে। আচ্ছা, তাও নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, আজ আসি। ঠিক আছে, খেয়াল রাখিস। ও, আপনাদের তো বলাই হয়নি, এই মাটির নিচের শহরে আসতে 10টা দরজা আছে। সবকটা আমার মতো। সব দরজার পাসওয়ার্ড আছে, আর প্রতিটি দরজা একটা একটা শহরে গিয়ে খোলে। সেখানে চলে এলাম প্রায় রাত 4টায়। এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আবার কলেজে গেলাম। আমার সেই 4 জন কাস্টমার বসে আছে। তা মামা কেমন রে? মামা, ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ মামা ভালো। এখন ফুচকা দাও। এই না মামা। একটু পর রিমি আসলো, তাকে ফুচকা দিলাম, সে খাচ্ছে। হঠাৎ পুলিশ এসে আমার সামনে দাঁড়ালো। পুলিশ আসার সাথে সাথে ওরা বিল দিয়ে চলে গেল। কিরে, কি অবস্থা তোর? জি স্যার, ভালো। তা সন্দেহজনক কাউকে দেখলি নাকি? না স্যার, তেমন কাউকে তো দেখি নাই, তবে একটা মেয়েকে কেমন জানি লাগে। কি, কোন মেয়ে? একটু আগে যে এখান থেকে ফুচকা খেলো, সেই মেয়েটা। ওকে, কাল তোকে দেখবো। আর কাউকে সন্দেহজনক লাগে? না স্যার। ঠিক আছে, সন্দেহজনক কাউকে দেখলে জানাবি। জি স্যার। পুলিশ চলে গেল। আমি ফুচকা বিক্রি করতে লাগলাম। কলেজ শেষে আবার বাসায় চলে এলাম। আর কে? অন্য কেউ নয়, আমি আর কে। রাতে আবারও সেই জায়গায় দাঁড়ালাম যেখানে মেয়েটাকে ফেলে দিয়েছিল। এখন মেয়েটা এখানে আসবে, তাই তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মেয়েটা আসলো।
আমি একটু অন্ধকারে ছিলাম, তাই আমাকে দেখেনি, চারপাশে তাকাচ্ছে। এই যে মিস, আপনার নাম কি? আপনি কি সে যে আমাকে আসতে বলেছেন? হুম, আমি কালকে আপনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছিলাম। তা আপনার নাম কি? আমি আরোহী। আচ্ছা, আমি আপনাকে আঘাত দিতে চাচ্ছি না, কিন্তু আমি নিজে না শুনে কোনো কিছু বলি না। তাই বলছি কি, আপনার সাথে সেদিন কি হয়েছিল? আমি সেদিন বান্ধবীর বাসায় গেছিলাম। সেখান থেকে আসতে রাত হয়েছিল, তবে বেশি রাত না, এই ধরেন 10টা মতো। সাথে আমার ফ্রেন্ডও ছিল। আমরা হেঁটে হেঁটে আসছিলাম। হঠাৎ একটা গাড়ি আমাদের সামনে আসে। সাথে সাথে আমার ফ্রেন্ড দৌড় দেয়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ধরে ফেলে। তারপর তাদের সাথে আমাকে নিয়ে গিয়ে আর কিছু না বলে কাঁদতে লাগলো। এতটুকু তো, নাকি মাঝখানে আরও কিছু হয়েছে? এতটুকু। আচ্ছা, আপনার ফ্রেন্ড কি মেয়ে ছিল? সে ভালো আছে, তার কিছু হয়নি। যা হবার সব আমার। আপনার সাথে অসভ্যতা কে কি করেছে? সব একজনই করেছে, এমপির বাগিনা। এমপির ভাগ্নে কি সায়েম? সায়েম। কিন্তু আপনি সামনে আসছেন না কেন? আমি সামনে আসলে আপনি ভয় পাবেন। কেন ভয় পাবো? আপনি কি ভূত না জিন যে ভয় পাবো? আচ্ছা, এখন তো আমি আপনার সাথে খারাপ কিছু করতে পারি, আপনি ভয় পাচ্ছেন না? কারণ কিছু করার হলে আপনি সেই দিন রাতেই করতে পারতেন। তখন আমি সবচেয়ে অসহায় ছিলাম, কিন্তু আপনি তা করেননি। আচ্ছা গুড, আমি একটা শর্তে আপনার সামনে আসতে পারি, যদি আপনি আমার পরিচয় গোপন রাখেন। আচ্ছা, গোপন রাখবো। আমি হলাম আরকে। দেখলাম মেয়েটার সাথে সাথে পিছিয়ে গেছে। এখন আমার চেহারা দেখেনি, তাতেই এই অবস্থা। না জানি চেহারা দেখলে কি করবে। কি? আপনি আর কে যে খুনগুলো করে যাচ্ছে? সরি মিস, আমি আরকে ঠিকই, কিন্তু খুনি নই। ধরেন আপনার বিচার কেউ করবে না, শত হলেও এমপির ভাগ্নে বলে কথা। এখন আপনি যদি কাউকে দিয়ে সায়েমকে শাস্তি দেন, তাহলে কি আপনি খুনি হবেন? কখনোই না। আইন অপরাধীকে শাস্তি দেয়নি, তাই আপনি দিয়েছেন। এখানে খুনি হওয়ার কিচ্ছু নেই। সরি, আমি বুঝিনি। ঠিক আছে, এখন যাচ্ছি তাহলে। আরে কি বলেন? আপনার চেহারাই তো দেখলাম না। চেহারা দেখাটা কি খুব জরুরি? যে এত বড় একটা হেল্প করলো তাকে দেখবো না, এ কেমন করে হয়? আর সারা শহরের মানুষ তো আপনাকে দেখার জন্য পাগল। আমি না হয় একটু আগেই দেখবো। প্লিজ সামনে আসুন। চোখ বন্ধ করুন তাহলে। চোখ বন্ধ করতে হবে কেন? দেখার সাথে সাথে শক খাবেন, তাই চোখ বন্ধ করুন। ওকে, করলাম। এখন সামনে আসেন। এবার চোখ খুলুন। এ কি, আপনি এখানে কেন? আর কি কোথায়? আমি আরকে। দেখেন, ফান করবেন না। আপনি তো আমাদের কলেজে ফুচকা বিক্রি করেন। ওটা তো শুধুমাত্র লোক দেখানো। সত্যি আপনি আর কে তো? সত্যি। যাই হোক, এখন আপনি বাসায় যান, এমপির ভাগ্নেকে একটু দেখে আসি। ওকে, থ্যাঙ্কস। শুনেন, আমি কে সেটা যাতে কেউ না জানে। কেউ জানবে না। গুড, ইউ ক্যান গো নাও। ওকে, বাই। আরোহী চলে গেল। আমিও এমপির ভাগ্নের বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে সিসি ক্যামেরা লাগানো, তাই পেছন দিকে যেতে হবে। পেছনে গিয়ে দেওয়ালের পাইপ বেয়ে দোতলায় উঠলাম। সায়েমের ঘর দোতলায়। জানলার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে দেখি সাহেব মদ খাচ্ছে। আমার একটা অভ্যেস, আমি মাতাল অবস্থায় কাউকে মারি না, তাই তাকে একটা চেয়ারের সাথে বেঁধে দিলাম। মুখে পানি দিয়ে কিছুক্ষণ পর যখন ঠিক হলো, পেছনে গিয়ে দেওয়ালের পাইপ বেয়ে দোতলায় উঠলাম। সায়েমের ঘর দোতলায়। তাকে একটা চেয়ারের সাথে বেঁধে নিলাম। মুখে পানি দিয়ে কিছুক্ষণ পর যখন ঠিক হলো, দেখ ভাই, গালিগালাজ আমি পছন্দ করি না, তো সোজা কথা বলি, তুই ধর্ষণ করেছিস, তোকে এখন মারতে হবে। কি? তুই আমাকে মারবি? হাসালি রে ভাই, হাসালি। তুই যদি জানিস আমি কে, তাহলে তোর প্যান নষ্ট হয়ে যাবে, আর তুই কিনা আমাকে মারবি? আচ্ছা দেখি কার প্যান্ট নষ্ট হয়ে যায়, বলে মাস্ক সরালাম। তুই ফুচকালা হয়ে আমাকে মারবি। দড়ি খুল, নয়তো তোকে আমি এখানেই মেরে গুম করে দেব। কে বললো আমি ফুচকাওয়ালা? আর কে আমি? আর কে? আর কিছু বলার আগে সায়েম অজ্ঞান হয়ে গেল। আর কে নাম শুনলে বড় বড় নেতার পর্যন্ত প্যান্ট নষ্ট করে ফেলে, সেখানে সায়েমের মতো পোলাপাইন মাছি মাত্র। সায়েমের মুখে পানি ছিটিয়ে হুঁশ ফেরালাম। ভাই, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন করব না। দেখ ভাই,
আমি ক্ষমা শব্দটার সাথে পরিচিত না। কলমা পড়ে নেই, এখন তোকে মারতে হবে। দৌড় দিয়ে সায়েমের গলা পেঁচিয়ে ধরলাম। ব্যাটার অনেক শক্তি, কিন্তু এসব আর্কের কাছে কিছুই না। কিছুক্ষণ পর শ্বাস বন্ধ হয়ে গেল। পিঠের মধ্যে লিখে দিলাম আরকে। তারপর আবারও চলে আসলাম সেই পিছন দিক দিয়ে। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। একজনকে ফোন দিয়ে বলে দিলাম সায়েম শেষ, গিয়ে রিপোর্ট করে আসো। আমি ঘুমিয়ে গেলাম। সকালে আবারও ব্রেকিং নিউজ। এইবারও আর্কের শিকার হলো সায়েম। সে এই এলাকার এমপির ভাগিনা। প্রতিবারের মতন এইবারও লেখা ছিল সায়েমের পিঠে আরকে। আবারও আসছি কোনো তাজা খবর নিয়ে। আপনাদের সাথে আমি শুভম। আমি খবর শুনে আবারও কলেজ চলে আসলাম। আবারও ফুচকা বিক্রি করতে লাগলাম। হঠাৎ দেখি রিমি আসলো। দেখি ফুচকা দেন তো। এইলাম। আপনি কি সত্যি পড়াশোনা করেননি নাকি অন্য কিছু? আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। এই মেয়ে বলে কি? আপনি কি মনে করেন আমি পড়াশোনা করছি? না, তা হবে কেন, শুধু আপনাকে আমার রহস্যজনক লাগে তাই বললাম। আচ্ছা, আসলে মুই তো পড়াশোনা করি নাই, ক্লাস 3-তে পড়ছিলাম, আর পড়া হয় নাই আমাকে। ও আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। এসে বলল, সন্দেহজনক কি ওই মেয়েটাই? হ স্যার। ওকে। তারপর রিমিকে নিয়ে পুলিশ থানায় চলে গেল। যাওয়ার সময় দেখলাম রিমি আমার দিকে রাগী ভাবে তাকাচ্ছে। তারপর চলে গেল। আমিও ফুচকা বিক্রি করতে লাগলাম। কলেজে ছুটি হওয়ার আগে ওই মেয়েটা আসলো, কি জানি নাম, ও আরোহী। মামা 1 প্লেট ফুচকা দেন তো। এই লন। ধন্যবাদ আপনাকে। কেন? কালকে রাতের কাজটার জন্য। না থাক, লাগবো না, শুধু দোয়া করবেন যেন সবার পাশে থাকতে পারি। জি তা তো অবশ্যই। আচ্ছা এই নেন বিল। না থাক, প্রায় সময় তো আইসেন, আজ না হয় ফ্রিতে দিমু। না তা কেমনে হয়, ফ্রি দিলে আপনার ক্ষতি হবে। আমি আরোহীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম আর বললাম, ক্ষতি তখনই হবে যদি আপনি আমার পরিচয় প্রকাশ করেন। পেছন থেকে কেউ একজন বলে উঠল, কি প্রকাশ করার কথা হচ্ছে এখানে? পেছনে তাকিয়ে দেখলাম রিমি। এই মেয়েকে তো একটু আগে পুলিশ নিয়ে গেল, তাহলে এখানে কেন? আপনি এখানে কেন? একটু আগে তো আপনার পুলিশ নিয়ে গেল। পুলিশ আমাকে ভুল করে নিয়ে গেছিল, তাই আবার ছেড়ে দিয়েছে। এটা তো হতে পারে না, যেখানে পুলিশের সাথে লাগলে সহজে আসতে দেয় না, সেখানে এই মেয়ে কেমনে আসলো? কাহিনী আছে, পরে বের করে নেব। ও তাই এখানে কি প্রকাশ করার কথা হচ্ছে? কি আর কমো, ইনি নাকি কবিতা লিখছে, সেটা নাকি আবার প্রকাশ করবে, সেটাই বলছিল। সেটাই বললাম। কে তুমি, আর তোমার নাম কি? আমি এই কলেজে পড়ি, আর কবিতার কথা ভাইয়াকে বলেছিলাম। ভাইয়া মানে এটা তোমার ভাইয়া? আরে না, এমনিতে ভাইয়া ডাকি, মাঝে মধ্যে কথা হয়, তাই ভাইয়া বলে ডাকলাম। আচ্ছা আমি আসি। আচ্ছা, আপনি পুলিশকে কেন আমাকে দেখিয়ে দিলেন? আরোহীকে দেখিয়ে বললাম, আসলে হয়েছে কি, পুলিশ কয়দিন ধরে আমারে কইতেছে সন্দেহজনক কাউকে দেখলে জানাইতে, তাই আমি আপনারে দেখাই দিছি। আপনারে এখানে নতুন দেখা গেছে তাই কইলাম, কিছু মনে করেন না। ওকে ঠিক আছে। সেদিনের মতো চলে আসলাম। বাসায় এসে বন্ধু রাশেদকে ফোন দিচ্ছি। ফোন দিয়ে মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে বললাম, কারণ থানা পুলিশে সহজে পড়লে কেউ এত সহজে ছাড়া পায় না, কিন্তু এই মেয়ে আসলো কিভাবে? কিছুক্ষণ পরই রাশেদ ফোন দিল। হ্যাঁ রাশেদ, বল কি খবর? স্যার আপনি যে? তুই আবার স্যার ডাকিস কেন রে? আসলে মনে থাকে না। আচ্ছা শোন। বল, কে মেয়েটা? ও হচ্ছে ওই থানার ডিসি। কলেজে পড়ার নাম করে আর কে মানে তোকে খুঁজতেছে। মাত্র 1 মাস হলো এখানে আসছে। আর হ্যাঁ, সাবধানে থাকিস, তোর আসল পরিচয় কখনো দিবি না। যদি পরিচয় ফাঁস হয়ে যায় তাহলে আমাদের অপারেশন সাকসেস হবে না, সাবধান কিন্তু। ওকে ঠিক আছে, আমি এমন কিছুই ভাবছিলাম, নয়তো এই মেয়েটা এত তাড়াতাড়ি থানা থেকে চলে আসলো কিভাবে? আমার আসল মিশন হচ্ছে এমপির 2 ছেলেকে শেষ করা। এ যাবৎ তাদের বিরুদ্ধে 900টারও উপরে ধর্ষণের মামলা, 100+ ড্রাগস মামলা, 20+ বোমবাজি, 5+ মেয়ে পাচারের মামলা আছে। ক্ষমতার দাপটে সব ঠান্ডা করে রাখছে, কিন্তু এখন সব ফাইল আমার হাতে।
দেখি এবার তাদের কে বাঁচায়। আরও 27 দিন মতো সময় আছে আমার কাছে। এই সময়ের মধ্যে এই শহরটাকে পাপ মুক্ত করে দেব। রাতে ঘুমায় পড়লাম। রাতের শহর ঘুরতে ভালো লাগে, তাই ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম। হঠাৎ দেখলাম কিছু লোক একটা মেয়েকে ঘিরে রাখছে। আমি দূর থেকে এসব দেখতে থাকলাম, কিন্তু আর কতক্ষণই বা দেখা যায়। যে মেয়েটা আমার দিকে ঘুরলো তাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এ তো রিমি, মানে ডিসি রিমি। কয়েকজন ঘিরে রেখেছে। সে চাইলে মারামারি করতে পারে, কিন্তু সবার সাথে পেরে উঠবে না। ওরা প্রায় 8 জনের মতো আছে। চিৎকার করছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ছাড়ছে না। আমি আর কি দেখবো, মুখে মাস্ক লাগালাম, গেলাম সামনে। আমি যখনই রাত বের হই, সাথে আমার প্রিয় কোটটা থাকে, সাথে স্পেশাল টিমের স্পেশাল গান, আর আমার প্রিয় চুড়ি, সাথে মাস্ক। তো আমি মাস্ক পরে সামনে গেলাম। এই, এখানে কি হচ্ছে? সাথে সাথে সবাই আমার দিকে তাকালো। একজন বলে উঠলো, কি হচ্ছে তোকে দেখতে হবে না, যা নিজের কাজ কর গিয়ে। আবার কাজ আমি করছি, ভালো চাইলে তাকে ছেড়ে দে। তুই কে রে? তোর কথায় ছাড়তে হবে। বাঁচতে চাস তো এখান থেকে ভাগ। এই মিস রিমি, আপনি নিজের পরিচয় দিলেই তো এরা আপনাকে ছেড়ে দেবে। রিমি আমার দিকে অদ্ভুত চোখে তাকালো। আপনি কিভাবে আমার নাম জানেন? যে আমাকে ধরতে আসছে তাকে চিনব না, তা কেমনে হয়? মানে? কিছু না, পরে বলবো। এই, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার সারাকে, এখানে হিরোগিরি দেখাচ্ছে। তারা আমাকে মারতে আসলো। আমি রিমিকে বললাম, তুমি ওইদিকে গিয়ে দাঁড়াও। রিমি সেদিকে চলে গেল। তারপর আমি বিছিয়ে দিলাম এদেরকে। মারের তো কোনো কম নাই, যাকে যেদিকে পারলাম ইচ্ছে মতো পারলাম। এদের কিন্তু বাংলা মায়ের একটাও দেয়নি। সব থাইল্যান্ড 6টা দেশের আর্মিতে প্রশিক্ষণ নিয়েছে। সবাই মাটিতে শুয়ে আছে। সবাইকে বললাম, আর যদি কখনো তোদেরকে এখানে দেখি তাহলে বুঝতে পারবি। রিমির কাছে গেলাম, মাস্কে কিন্তু মুখেই আছে। তো মিস ডিসি রিমি, আপনি একা কেন? আপনার পুলিশ বাহিনী কোথায়? রিমি কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। আর ভাবছে এত ছদ্মবেশ ধরার পরেও কিভাবে তাকে চিনল। এই মিস, কি হলো? কিছু না। কে আপনি? আর আমাকে কিভাবে চেনেন? শুনবেন কে আমি? হ্যাঁ, শুনবো। কে আপনি? আমি সেই যাকে ধরার জন্য আপনি কক্সবাজার থেকে ঢাকায় আসছেন। আমি সেই যাকে ধরার জন্য আপনি দিন রাত ছদ্মবেশ ধরে ঘুরছেন। আমি সেই যাকে ধরার জন্য আপনি পাগলের মতো খুঁজছেন। আমি সেই যাকে ধরতে পারলেই আপনার প্রমোশন হবে। আমি আর কেউ নই, স্বয়ং আর কে। রিমির সাথে সাথে পিছিয়ে গেল। তার একটাই ভয়, আর কে কি কখনো তাহলে ভুল বুঝবে? তাকে কি মেরে ফেলবে, নাকি আর কে তাকে ক্ষমা করে দেবে? কি হলো, গ্রেপ্তার করবেন না আমাকে? আমাকে ক্ষমা করে দিন। আপনি যা বলছেন সব ঠিক, কিন্তু এই কাজের জন্য আমি আসলেই আপনাকে অ্যারেস্ট করতে পারি না। বিকজ আই লাভ ইউ অ্যান্ড আই রিয়েলি লাভ ইউ আরকে। আমি সেদিন থেকে আপনাকে ভালোবাসি যেদিন জানলাম শুধু ধর্ষণকারীদেরই আপনি শাস্তি দিচ্ছেন, কোনো নির্দোষকে নয়। আমি আপনাকে সত্যি ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি জানি আমার মতো হাজারো মানুষ আপনাকে ভালোবাসে শুধুমাত্র আপনার এই মহৎ কাজের জন্য। কিন্তু দেখুন, আইন তো নিজের মতো চলবে, তাই না? আপনি আত্মসমর্পণ করেন, আমি আপনার পাশে থাকব, আইনের হাত থেকে আপনাকে বাঁচাবো। আপনি যা করছেন সব ভালোর জন্যই করছেন। জনগণ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। প্লিজ আপনি আত্মসমর্পণ করুন। এক নাগারে কথাগুলো বলে গেল। আমি কিছুই বলছি না। কি হলো, কথা বলছেন না কেন? কি বলবো, আপনি তো নিজেই সব বলে যাচ্ছেন। আর হ্যাঁ, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন কিনা, তবে এতটুকু বলবো, যদি সত্যি ভালোবাসেন তাহলে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আমার মিশন যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিন আপনি না দেখবেন আমার চেহারা, না পাবেন আমার ভালোবাসা। তবে এটা মনে রাখবেন, আপনাকেও আমার ভালো লাগে। আজকে আসি। আর হ্যাঁ, রাতে একা বের হওয়া আপনার পক্ষে ভালো হবে না। আমি আর কিছু না বলে চলে আসলাম। রিমিকে কলেজে যখন প্রথম দেখলাম তখন থেকে ভালো লাগে, তাই না করিনি। আমিও চলে আসলাম বাসায়। এভাবে চলে গেল প্রায় আরও 10 দিন। ও হ্যাঁ, আপনাদের আরও একটা কথা বলি। বর্তমান আমার যে চেহারা আছে সেটা আমার না, প্লাস্টিক সার্জারি করিয়াছে। আমার সামনে আর 17 দিন সময় আছে। এ সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে। আজও নিয়ম মতো কলেজে যাচ্ছি ফুচকা বিক্রি করতে। দেখলাম এমপির কিছু পোলাপন মারামারি করছে।
আমি সেদিক থেকে চলে আসতে পারলাম, কিন্তু একটা পাথর সে লাগলো আমার মাথায়। আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুললাম, নিজেকে আবিষ্কার করলাম ছাদের নিচে। ভালো করে তাকিয়ে দেখলাম এটা হাসপাতাল নয়, কারো বাসা। আমি মাথা তুলতেই মাথা চক্কর দিয়ে উঠল। আহ বলে যখন মাথায় হাত দিলাম, তখন মাথায় ব্যান্ডেজ লাগানো। আমার আওয়াজ শুনে কেউ একজন আসলো। আমি তাকিয়ে দেখি একটা মহিলা। তা বাবা, তোমার জ্ঞান ফিরলো তাহলে? জি, কিন্তু আপনি কে? আর আমি কোথায়? আমি হলাম এই বাড়ির মালিক। তোমাকে আমরা রাস্তায় অজ্ঞান অবস্থায় পাই। আমরা রাতে সে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেখানে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। তারপর আমরা সেখান থেকে তোমাকে এখানে আনি। এখন তোমার জ্ঞান ফিরলো। ধন্যবাদ আন্টি। বাকিগুলো ঠিক করে বলা যাবে না, কারণ আমি তো এখনো ফুচকা বিক্রেতা সেজে আছি। আপনারা না আনলে মোর যে কি হতো আল্লাহ জানে। আচ্ছা আন্টি, মুই এখন আসি। সে কি বাবা, তুমি এই অবস্থায় কোথায় যাবে? না না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বরং বিশ্রাম নাও। কিন্তু মোর ফুচকার গাড়ি কোথায়? আছে তোমার ফুচকার গাড়ি, চিন্তা করো না, তুমি সুস্থ হলে গাড়িও পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি আমার মেয়েকে দিয়ে। আচ্ছা। খাবার নিয়ে যে মেয়েটা আসলো, বিশ্বাস করেন কখনো ভাবিনি খাবার নিয়ে আসলো রিমি। আমি তো রিমিকে দেখি অবাক। আপনি এখানে কেন? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? কি এইটা আপনাকে বাসা? এটা আমার বাসা। ও কি হলো, এই নেন খাবার। বলে উঠতে চাইলাম, কিন্তু মাথা প্রচন্ড ব্যথা করছে, তাই আবার শুয়ে পড়লাম। কি হলো, আবার শুয়ে পড়লেন কেন? আচ্ছা, আপনাকে উঠতে হবে না। তাহলে কেমনে খাবো? আমি খাইয়ে দেব, যদি আপনার প্রবলেম না হয় তো। এটা কি কন? আচ্ছা আপনি রাইখা যান, মোর ভালো লাগলে মুই খাইয়ে নেব। তা কি করে হয়, আপনি কাল রাত থেকে না খেয়ে আছেন। তো আপনি কি মুখে খাইয়ে দেবে? আর একটাও কথা বলবেন না, আমি খাইয়ে দিচ্ছি। রিমি হাত ধুয়ে ভাত মেখে আমার সামনে ধরলো। আমি খাচ্ছি না, শুধু চেয়ে আছি তার দিকে। কি হলো, হা করেন। বলে হা করলাম আর রিমি খাইয়ে দিচ্ছে। শেষে ঠিক আছে, এখন বিশ্রাম নিন, আমি কলেজে যাব। আচ্ছা যান, কেউ ডিস্টার্ব করলে মরে কোয়েন। রিমি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো আর ভাবলো ডিসি হয়েও যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তার তো 12টা বাজবেই। আরে কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা, আমি আসি। আমি শুয়ে আছে ভাবছি, আর যাই হোক মেয়েটা অহংকারী না, যে এভাবে সেবা করতে পারে তাকে বউ হিসেবে খুব ভালো মানাবে আমার সাথে। আর ভাবলাম আমার মিশন শেষে রিমিকে বিয়ে করে নেব। এমনিতেই রিমিকে আমার ভালো লাগে, যদিও সেও আমাকে ভালোবাসে, কিন্তু আর কে হিসেবে। তার সামনে খুব তাড়াতাড়ি নিজের আসল চেহারা নিয়ে আসবো। আর মাত্র 16 দিন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে রাশিদকে একটা ফোন দেওয়ার কথা ভাবলাম, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। আমি আন্টিকে ডাক দিলাম। আন্টি এসে বলল, আসলে আন্টি মোর মোবাইলটা খুঁজে পাচ্ছি না। ওটা আমার কাছে আছে, দাঁড়াও আমি এনে দিচ্ছি। আন্টি আমাকে ফোন দিয়ে বলল, বেশি কথা বলিও না, আবার মাথা ব্যথা করবে। জি আন্টি। তারপর আন্টি চলে গেল। আমিও রাশিদকে ফোন দিলাম। কিরে, কাল থেকে কি হলো, তোর একটাও ফোন দিলি না? আরে তেমন কিছু হয়নি, তোর ভাবির বাসায় আসছিলাম তাই ফোন দিই নাই। ভাবির বাসায় মানে? বিয়ে কখন করলি একদিনের মধ্যে? আরে বিয়ে করিনি, বিয়ে হবে আর কি। ওহ তাই বল, আমার তো রাগ উঠছিল আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি বলে। আচ্ছা ওসব বাদে, কলেজের কি খবর? আজকে খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে। কি ঘটনা? আজ রাতে কলেজে একটা মেয়েকে খুন করবে এমপির ছেলে, আর তার গায়ে লিখে দেবে আর কে, যাতে সবাই মনে করে একে তুই খুন করছিস। আর জনসম্মুখে প্রকাশ করবে আর কে শুধু ধর্ষকদের হত্যা করছে এমন নয়, নিরীহ মানুষকেও হত্যা করছে।
ছেলে হত্যা করবে না এজন্য যে ছেলের গায়ে যদি আর কে লেখা থাকে তাহলে সবাই তাকে ধর্ষক হিসেবে চিনবে, তাই মেয়ে হত্যা করবে। তুই কিভাবে জানলি এই ব্যাপারগুলো? তুই জানিস না আমি আরকের কে হই? জানি, কিন্তু তুই কি আবারও নিচে গিয়েছিলি, মাটির 500 ফুট নিচে, যেখান থেকে আমাদের সব কাজ পরিচালনা করা হয়? না, ফোন দিয়েছিলাম অফিসার RH7কে, সেই জানালো। ও আচ্ছা, আমার হয়ে যারা কাজ করে তারা সবাই বড় বড় অফিসার, কোনো বেআইনি কাজ আমরা করি না। অফিসার RH7 সবার ফোন কল রেকর্ড করে, সেখানে বিশেষ নজরদারি করার জন্য একজন রাখা হয়েছে, সে হচ্ছে RH2। সে এমপির 14 গোষ্ঠীর ফোন ট্র্যাক করে, আর তাদের ফোনে কি কথা হয় তা শুনে সেখান থেকে রাশেদ এই কথাটি জানতে পারলো। ঠিক আছে, তাহলে আজ রাতে আমি সেখানে যাব, দেখি কে আমার নাম অন্যের গায়ে লেখে। আর শোন, আমার পোশাকটা নিয়ে আয়, বর্তমান যেখানে আছি, মানে তোর ভাবির বাসায়। খুব সাবধানে আসবি কিন্তু, আসার সময় আমার সব হাতিয়ার নিয়ে আসবি। মনে রাখিস, তোর ভাবি কিন্তু ডিসি। কি তুই সামান্য একটা ডিসিকে নিয়ে এত কথা বলছিস? আর কি বলিস, এটা কোনো ব্যাপার না। আমি কলেজে প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেলেছি। ওকে, তোর ইচ্ছে। এখন রাখছি। হঠাৎ আন্টি আমার রুমে আসলো। তোমাকে না বলছিলাম বেশি কথা না বলতে? এই তো আন্টি, মাত্র 5 মিনিট করলাম। তোমার নাম কি? মোর নাম হাসান, সবাই এটা কইয়ে ডাকে। তুমি কি মনে করছো তুমি ফোনে কথা বলার সময় আমি শুনি নাই? কি শুনছেন? অনেকটা অবাক হয়ে। তুমি শুদ্ধ করে কথা বলতে পারো, তাও গ্রামের কথা কেন বলো? যাক, তাহলে বেশি কিছু শুনেনি। গ্রামের ভাষাই ভালো লাগে তাই বলি। আর আমি ফুচকাওয়ালা, ভালো করে কথা বললে অনেকে অনেক রকম মনে করবে তাই বলি। শুধু কি এটা, নাকি আরো অনেক ব্যাপার আছে? ঠিক বুঝলাম না, কি বলছেন আপনি? কলেজে প্রথম দেখায় কাকে ভালোবাসছো, তাও আবার ডিসি? এটাও শুনে নিলেন তাহলে? বলো, কে মেয়েটা? যদি রিমি হয় তাহলে ভুলে যাও, কারণ রিমি শুধু আর কে ভালোবাসে, অন্য কাউকে সে বিয়ে করবে না। শুধু ভালোবাসে এমন কিন্তু নয়, প্রায় 1 বছর সে আর কে ভালোবাসে। তুমি যদি তাকে ভালোবেসে থাকো তাহলে ভুলে যাও বাবা। এই বলে আন্টি বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে আন্টির চোখে পানি দেখলাম। একদিকে আমি খুশি, কারণ কেউ আমায় 1 বছর ধরে ভালোবেসে আসছে। শুয়ে শুয়ে দুপুর পর্যন্ত কাটিয়ে দিলাম। দুপুরের খাবার নিয়ে আসলো আন্টি। আন্টি, আপনার সাথে কথা আছে। বলো কি কথা? আন্টি, আপনি আমাকে ভুল বুঝবেন না। আর আমি যতটুকু জানি, রিমি তো এখনো পড়াশোনা করে, তাহলে ডিসি হবে কেমনে? আন্টি অবাক হয়ে আমার দিকে তাকালো। এখানে যে ছদ্মবেশ ধরে আসছে সেটা আন্টির মনে ছিল না। আরে এমনি বললাম, তোমার জন্য খাবার আনছি, খেয়ে নাও। কথা করানোর জন্য বলল। আচ্ছা, খেয়ে নেব। একটা অনুরোধ আছে আপনার কাছে। কি অনুরোধ? আমি যে ভালোভাবে কথা বলতে পারি সেটা আপনি ছাড়া যাতে আর কেউ না জানে। ঠিক আছে, জানবে না। আর হ্যাঁ, সকালে ফোনে কি বলছো আর আমি কি বলছি এসব তুমিও ভুলে যাও। ঠিক আছে আন্টি। আর হ্যাঁ আন্টি, আমি এখন চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? চলে যাবে মানে কি? এখনো তুমি অসুস্থ। এটা তেমন কিছু না আন্টি, আর কিছু বলতে দিল না। আমি কি তোমাকে যেতে বলছি? বলছি যাবে না তো যাবে না, ব্যাস। আচ্ছা, রাগ করতে হবে না। ওকে, যাব না। এই তো ভালো ছেলে, এবার খেয়ে নাও। আন্টি চলে গেল, আমিও খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর রিমি কলেজ থেকে আসলো। আমি খেয়ে আবার শুয়ে পড়লাম। রিমি আমি যে রুমে আছি সে রুমে আসলো। এখন কেমন লাগছে আপনার? জি, ভালো আছি আগের থেকে। ওকে, আপনি বিশ্রাম নেন, আমি আমার একটু কাজ আছে সেগুলো করে আসছি। আপনি আপনার কাজ করেন। রিমিকে যত দেখি তত ভালো লাগে। বিকেল টাইমে করে আমি রাশেদকে ফোন দিলাম। বল। কি করিস? কিছু না, কম্পিউটার থেকে কলেজের ম্যাপটা ভালো করে দেখছিলাম। এটাও তো কাজ, কিছু না বললি কেন? আরে এটা আর তেমন কি কাজ? আচ্ছা শোন, আজ কলেজে যে মেয়েটাকে খুন করার কথা বলছে সে মেয়েটাকে
কোথায় থাকে এসব কিছু জানিস? না, তেমন তো কিছু জানি না, তবে এতটুকু জানি মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে। ও, ওটা একটু জানা যায় কিনা দেখ মেয়েটাকে। অনেক ট্রাই করছি কিন্তু পারি নাই। আচ্ছা ঠিক আছে, খুনটা কখন করবে সেটা জানিস? আজ রাত 3টের পর। ওকে, রেডি থাকিস, তুইও যাবি আমার সাথে। ওকে। ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে থাকলাম রাতের জন্য। এমনিতে সব প্রিপারেশন নিয়ে নিয়েছে, শুধু রাশেদ আসবে, স্পেশাল পোশাক পরবে, এতটুকুই। আর রাশেদ আসার সময় বাইক তো আনবেই। এখন রাত 10টা, হঠাৎ একজনের ফোন আসলো। আমি নাম্বার দেখে অবাক, ইনি আবার অসময়ে বিরক্ত করে কেন? এমনিতেই চিন্তায় আছি, তার উপর ইনি আবার ফোন দিয়েছে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রবিউল হাসান। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার কাজ হলো? কতটুকু? ম্যাম আমার কাজ প্রায় শেষ, অল্প একটু বাকি। গুড, কাজ তাড়াতাড়ি শেষ করেন, আর মাত্র 15 দিন আছে। এই সময়ের মধ্যে আবর্জনা সব পরিষ্কার দেখতে চাই। জি ম্যাম, ইনশাল্লাহ এই সময়ের মধ্যে আবর্জনা রাখার জায়গাও রাখবো না। আমি জানি আপনি পারবেন। ইনশাল্লাহ, দোয়া করবেন ম্যাম। নিজের খেয়াল রাখবেন। রাখলাম। ইয়েস ম্যাম। আসসালামু আলাইকুম। যে ফোন দিয়েছে সে আর কেউ না, স্বয়ং সিএম। তিনি আমাকে এই স্পেশাল টিমের হেড বানিয়েছেন। এই সমাজ থেকে নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য আমাকে কারো অনুমতি ছাড়া এনকাউন্টার করার পাওয়ার দেওয়া হয়েছে। আমার কাজ নিয়ে শুধু কেবলমাত্র সিএমই জিজ্ঞেস করতে পারেন, আর কারো কাছে বলতে আমি বাধ্য নই। ফোন কেটে দিল। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজে প্রায়। রাশেদের ফোন আসলো। নিচে তাকিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে, তাই আমি বের হতে যাব। ঠিক তখনই মনে হলো দরজা দিয়ে গেলে কেউ দেখে ফেলবে, জানালা দিয়ে যেতে হবে। দরজার পাশে গিয়ে ভালো করে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। সবাই বলতে এখানে রিমি আর রিমির আম্মু ছাড়া কেউ নেই। রিমি একমাত্র মেয়ে, রিমির বাবা মারা গেছে প্রায় 5 বছর আগে। তারপর আমি জানালার কাছে আসলাম, নিচে তাকিয়ে দেখলাম রাশেদ ছাড়া আর কেউ আছে কিনা। সেখানেও রাশেদ ছাড়া কেউ নেই। দোতলার উপর থেকে জানলা দিয়ে লাফ দিলাম। এটা আমার কাছে তেমন কোনো ব্যাপারই না, আমার স্পেশাল টিমের প্রত্যেকটি সদস্যের কাছেও কোনো ব্যাপার না। সবাই প্রায় 6টি দেশের ট্রেনিং প্রাপ্ত। আমাদের একজন 20 তলার উপর থেকেও লাফাতে হয়েছে। এভাবে লাফাতে লাফাতে আর ভয় করে না কিছু। লাফ দিয়ে নেমে রাশেদের কাছে গেলাম। ঠিক আছিস তো? এটা আবার নতুন কি? পেছনে তাকালাম, হঠাৎ জানলার পাশ থেকে কেউ একজন নড়ে গেল মনে হলো। তেমন গুরুত্ব দেয়নি, বিড়ালও হতে পারে। রাশেদকে নিয়ে বাইক নিয়ে চলে গেলাম কলেজের কাছে। আমরা দুজনেই পোশাক পরে নিয়েছি। আমার স্পেশাল পোশাক আমি পরছি, রাশেদেরটা রাশেদ। কলেজ গিয়ে বাইকটা কলেজের গাড়ি রাখার রুমে ঢুকিয়ে রাখলাম। তারপর কলেজের পেছনে চলে গেলাম। কলেজের পেছনে আমি আর রাশেদ ছাড়া আর কেউ নেই। 2টো বাজলে রেডি হয়ে যাবে। এখন তো 1টা বাজে। আর হ্যাঁ, কানে ব্লুটুথ লাগিয়ে নেই। জানি না তারা কতজন থাকবে, আর এটাও জানি না মেয়েটাকে। খুব সাবধানে থাকবি। আমার ইশারা পাওয়ার সাথে সাথে হাঁটুর নিচে গুলি করবি। এদেরকে মেরে ফেলা যাবে না, এদেরকে দিয়ে আর অনেক কিছু বের করতে হবে। ওকে। 2টো বাজতে আর 10 মিনিট বাকি। দেখলাম একটা কারে করে কিছু ছেলে সহ একটা মেয়ে আসছে। মেয়েটার চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। যখন একদম কাছে চলে আসলো তখন দেখলাম মেয়েটা আর কেউ নাই, আরোহী। আরোহীকে দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। আমি রাশেদকে সংকেত দিলাম একদম রেডি হতে। ছেলে 5 জনের মতো আছে, সাথে আরোহী। সবাই যখন কলেজের পেছনে আসলো তখন আমি আর রাশেদ গাছের পেছনে লুকালাম। তাদের মধ্যে আরও একজনকে দেখে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। সে আর কেউ নয়, আরেকটি ধর্ষক যাকে 2 মাস যাবৎ খুঁজছি। এভাবে পাবো ভাবিনি। তাদের কথা শুনে যতটুকু বুঝলাম, তারা আরোহীকে মেরে তার গায়ে আর কে লিখে দেবে, তারপর সব বদনাম আর কে এর হবে। রাশেদকে সংকেত দিলাম গুলি করার জন্য। সংকেত দিতে দেরি, শ্যুট করতে দেরি নয়। একে একে সবাইকে শ্যুট করে দিলাম। আরোহী হতভম্ব হয়ে গেছে। সবাইকে শ্যুট করার পর আমি আর রাশেদ বেরোলাম। আরোহী আমাকে দেখে কিছুটা চিন্তামুক্ত হলো। আপনাকে খুন করার কথা ছিল তাহলে? আপনি এসে বাঁচালেন। আচ্ছা ঠিক আছে, দেখি এদের কি অবস্থা। দেখলাম সবাই অজ্ঞান হয়ে গেছে। তারপর সবাইকে গাছের সাথে বেঁধে নিলাম। পানি দিয়ে একজনকে জ্ঞান ফেরালাম, যাকে মেরে ফেলবো তাকে। তার নাম তাবিব। কিরে, তুই এতদিন কই ছিলি? তোকে তো অনেক খুঁজেছে।
কে রে তুই? তোর এত বড় সাহস, আমাকে বেঁধে রাখছিস? শান্ত হয়ে যা, তুই হলি ধর্ষক। সোজা কথা, তোকে এখন মারতে হবে। কে রে তুই যে আমাকে মারবি? আমি কে জেনে কেন নিজের প্যান্টটা নষ্ট করতে চাচ্ছিস বলতো? তোকে তো আমাকে কি রে? তোকে আমি এখানেই মেরে দেব। জানিস আমি কে? জানি তো, এমপির ডান হাত, মানে বড় চামচা, আর হলি ধর্ষক। তোকে মারতে এর থেকে বেশি কিছু আমার জানার দরকার নেই। কে রে তুই যে আমাকে মারবি? শুনবি তাহলে আমি কে? বল তুই কে? আর কে? আমি ছেলেটির কানে কানে বললাম। দেখলাম তাবিব চোখ বড় বড় করে ফেলেছে। ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে। সময় কম আর মাপ শব্দের সাথে আমি খুব কমই পরিচিত। শেষ কি কোনো ইচ্ছে আছে? আপনার চেহারা দেখতে চাই। ওকে দেখ তাহলে, বলে মাস্কটা ছড়ালাম। তুই? আমি বলে আর কথা না বাড়িয়ে গুলি করে দিলাম। মারার পর পিঠে লিখে দিলাম আর কে। তারপর একজনকে ফোন দিয়ে জানালাম ব্রেকিং নিউজ করতে। তারপর আমি রাশেদ আর আরোহী চলে আসলাম। এমপির পোলাপ্যানদের গাছে বেঁধে রেখেছি। তারপর চলে আসলাম বাইকের কাছে। আরোহী আর রাশেদ অন্য বাইকে। আমি রাশেদকে বলি, রাশেদ আরোহীকে তার বাসায় দিয়ে আয়, আর আসার সময় ফোন দিয়ে কাউকে ডেকে নিবি যাতে আমার বাইকটাকে নিয়ে যেতে পারে। ওকে, এখন যাচ্ছি তাহলে। আর শোন, তোর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবি। ওকে, যা এখন, বাই। আরোহীর বাসা ডিসি রিমির বাসার বিপরীতে, তাই দুই দিকে চলে গেলাম। আমি রিমির বাসার বাইরে এসে গাছ বেয়ে আবার রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে সবচেয়ে বড় শক খেলাম, কারণ রুমে আন্টি বসে আছে। কোথায় গিয়েছিলে এত রাতে? আন্টি, আসলে একটা জরুরি কাজে গিয়েছিলাম, সকালে বলবো, এখন কি ঘুমান? তখন রাত 3:20। না, এখন বলো কোথায় গিয়েছিলে? আন্টি প্লিজ, সকালে বলবো। সত্যি বলবে তো? ওকে, তুমি ঘুমাও এখন। জি আন্টি, একটা অনুরোধ ছিল। জানি কি বলবে, যদি সকালে না বলো তাহলে কিন্তু খারাপ হবে। আর তুমি বলবে এই যে তুমি রাতে বাইরে গেছো, এটা না বলতে বলবে, তাই তো? জি আন্টি। ঠিক আছে, বলবো না, এখন ঘুমাও। ওকে আন্টি, গুড নাইট। আন্টি বড় করে তাকালো, কিন্তু কিছু বললো না। আমি আবার কি করলাম, এভাবে তাকালো কেন? তারপর আন্টি চলে গেল, আমিও ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আন্টি আমার রুমে আসছে। আন্টি, আসলে কালকে জন্য ক্ষমা করবেন, একটা জরুরি কাজ ছিল, তাই আপনাদের না বলে চলে গেলাম। আমি সেটা শুনতে আসিনি। এখন ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার খাবে, তারপর বাকি কথা হবে। ওকে আন্টি, আপনি যান, আমি আসছি। 10 মিনিট পর রেডি হয়ে নিচে গেলাম। দেখছি রিমি আর আন্টি টেবিলে বসে আমার জন্য ওয়েট করছে। তা এখন আপনার শরীর কেমন? মই এখন পুরাই ভালো। রিমির সামনে গ্রামের ভাষায় কথা বলতে হবে, নয়তো অনেক কিছু ভেবে নেবে। শত হলেও ডিসি বলে কথা। তাহলে তো ভালোই, বসেন, খাবার খেয়ে নেন। বলে বসে গেলাম। জানি না আমার মতো ভাগ্য আর কারো আছে কিনা, বিয়ের আগে বউয়ের সাথে এক টেবিলে খাবার খাচ্ছি। কথা কি এখানে বলবো নাকি পরে বলবো? পরে কইলে হবে। ঠিক আছে, এখন খেয়ে নাও। তারপর সবাই খেয়ে নিলাম। রিমি টিভিটা অন করলো, আমিও সেখানে তাদের সাথে বসে আছি। ব্রেকিং নিউজ। আজ আবারও আরকে শিকার হলো এমপির বিশ্বাসযোগ্য নেতা, যাকে এমপির পিয়ের ডান হাত বলে গণনা করা হয়। তারও পিঠে লেখা ছিল আরকে। আসলে কে এই আরকে? তার আসল উদ্দেশ্য কি? সবার একটাই প্রশ্ন। সবার আগে নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি আপনাদের সঙ্গে আছি শুভম। খবর শুনে সব নেতার মাথা গরম হয়ে গেল, তবে এবার আর কের ওপর নয়, সাংবাদিকের ওপর। শুধু নেতারা গরম হয়ে গেছে তাও নয়, অন্যান্য মিডিয়াও গরম হয়ে গেছে। তাদের একটাই কথা, সব খবর এই মেয়ে সবার আগে পায় কেন? কে এই মেয়ে? নাকি আর কের সাথে এই মেয়েটার পরিচয় আছে? আমি খবর শুনে হাসলাম, যেটা রিমির চোখে পড়ে গেল। আমি তারপর আন্টিকে বললাম, আন্টি তাহলে মুই আজকে আসি। হাসি মানে? তোমার সাথে তো কথা আছে। আচ্ছা আন্টি। আন্টি রিমিকে বলল, রিমি তুই কলেজে যা। ওকে মা, সাবধানে থেকো। আর আপনি কি আজ চলে যাবেন? মুই আজ চলে যাব। ওকে, সাবধানে যাবেন। রিমি যাওয়ার পর আন্টি আমাকে বলল, বলো
কে তুমি? আর কি তোমার এমন কাজ যার জন্য রাত 2টার সময় বাইরে যেতে হয়? আন্টি, আপনি আমার ব্যাপারে অনেক কিছু অনুমান করে নিয়েছেন। শুধু এতটুকুই শোনেন, আমার নাম হাসান। তুমি কাল কি জন্য এত রাতে বাইরে গেছো? আন্টি, গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছি, কিন্তু কি কাজ সেটা এখন বলা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। যদি আপনার খুব জানতে ইচ্ছে করে তাহলে এতটুকু মনে রাখবেন, আর 10 দিনের মধ্যে সব কিছু বুঝতে পারবেন। আজকে আমি আসছি। না, তুমি এভাবে যেতে পারো না। কি কাজ সেটা বলে যাও। আন্টি, আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? সত্যি, আর 10 দিনের আগে সব জানতে পারবেন। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আন্টি। তারপর আন্টির সাথে বিদায় নিয়ে নিজের ভাঙাচোরা বাসায় চলে আসলাম। আজকে সহ 3 দিন কলেজে ফুচকা বিক্রি করতে যাইনি, কাল থেকে আবার যাব। তারপর বিকেলবেলা একটু ঘোরাঘুরি করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আবার কলেজে গেলাম ফুচকা বিক্রি করতে। নিয়মিত কাস্টমার তো আছেই। তা মামা, কেমন আছো? এতদিন আসো নাই কেন? একটু অসুস্থ ছিলাম মামা, এখন ঠিক আছে, এখন আসবো প্রতিদিন। তারপর সারাদিন ফুচকা বিক্রি করলাম। রাতে বাসায় এসে শুয়ে পড়লাম। আমার বন্ধু রাশেদকে ফোন দিলাম। রাশেদ যেটা বললো তা শুনে তো আর 1 মিনিটও থাকতে পারলাম না। রাশেদকে ফোন দেওয়ার পর সে বলল আমার আপুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, বিকেল থেকে নাকি। রাশেদকে বললাম খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে। 20 মিনিটের মধ্যে সে আসলো। আপু কোথা থেকে হারিয়ে গেছে? তোর আপু অফিস থেকে আসার সময় একটা গাড়ি করে কিছু লোক আটকায়, তারপর তোর আপুকে তারা নিয়ে যায়। তারা আসছিল একটা মাইক্রো কারে। গাড়ির নাম্বার কত ছিল ট্র্যাক করেছিস? গাড়ির নাম্বারটি ফেক ছিল, তাই ট্র্যাক করা যায়নি। তবে আমরা একটা কাজ করতে পারি। আমি কাজটা করার জন্য আমাদের গ্রুপকে জানিয়েছি। কি কাজ? এই এলাকায় যত সিসিটিভি আছে সব ক্যামেরার রেকর্ড দেখতে বলছি। তা থেকে তোর আপুকে অবশ্যই খোঁজা যাবে। গুড। আর একটা কাজ কর, তাদেরকে বলে দেয় আপুকে যেদিকে নিয়ে যাওয়া হয়েছে সে ক্যামেরার রেকর্ড দেখতে, আর আমাদেরকে জানাতে বল। তাড়াতাড়ি কর। তুই এত চিন্তা করিস না, আপুকে ঠিকই খুঁজে বের করব। আপুর কিছু হবে না। দোয়া কর যাতে আপুর কিছু না হয়। চল। কোথায়? আপুকে খুঁজতে হবে তো। তাই তো বলছি, চল। এইমাত্র RH6 জানিয়েছে তোর আপুকে যে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িটা শেষবার এমপির পুরাতন বাড়িতে দেখা গেছে। আমাদের টিম তাদের সব ক্যামেরা হ্যাক করে নিয়েছে। এখন তোর আপু ওখানেই আছে। তো আর দেরি কেন, তাড়াতাড়ি চল। দাঁড়া, সব ঠিক করে নেই। ও, মনে ছিল না। তারপর রাশেদ আর আমি পুরো রেডি হয়ে নিলাম, গান চুরি সব কিছু ঠিকঠাক করে নিলাম। তারপর রওনা দিলাম এমপির পুরাতন বাড়িতে। বাড়িতে ঢোকার আগে টিমকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার আপু এখন বাড়িটার ডান পাশের রুমে আছে, অজ্ঞান হয়ে আছে। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, ক্যামেরায় যাতে আমাদেরকে দেখা না যায় সে ব্যবস্থা করো। স্যার, ক্যামেরাকে অফ করে দেবো? না না, কি করছো? ক্যামেরা অফ করলে তারা বুঝতে পারবে। একটা কাজ করো, আমরা আসার আগে যে ফুটেজটা হয়েছে সেটা আবারও চালাও, যাতে তারা বুঝতে না পারে, পরিস্থিতি যাতে স্বাভাবিক মনে হয়। স্যার, সব হয়ে গেছে, এখন আপনি ভিতরে যেতে পারেন। ওকে রাশেদ, চল ভেতরে যাই। চল। ভেতরে ঢুকে আপুকে যেখানে বেঁধে রেখেছে সেখানে যেতে লাগলাম। হঠাৎ কেউ সামনে আসে মনে হলো, তাই লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবারও সামনে গেলাম, দেখলাম আপু চেয়ারে বাঁধা অজ্ঞান হয়ে আছে। রাশেদ, তুই এখানে দাঁড়া, ভেতরে তুই যাস না, বন্দুক ঠিক করে রাখ, কেউ আমার দিকে আসলে তাকে শ্যুট করে দিবি। ওকে, তুই এখন যা, সাবধানে যাবি, আমিও তোর সাথে আছি। আমি রাশেদের দিকে মুচকি হেসে তাকালাম। ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, তখন হয়তো ক্লাস 5-6-এ। একটা ছেলে এসে আমাকে পেছন থেকে কিল মেরে চলে গেল। কে সেটা আমি দেখিনি, যে মেরেছে তার পেছনে রাশেদ ছিল। আমি তো কিল খেয়ে বসে পড়ছি, একটু বেশি জোরে লেগেছিল। 5 মিনিট পর শুনলাম আমার ক্লাসের একজন মার খেয়ে বেহুশ হয়ে গেছে। কে মেরেছে সেটাও কেউ জানে না। সেদিন রাশেদের সাথে আমার আর কথা হয়নি, বাসায় চলে আসলাম। পরের দিন স্কুলে গিয়ে রাশেদকে বললাম, কালকে মারামারির সময় তুই কোথায় ছিলি? এই তো আমি এখানেই ছিলাম সবার সাথে। এখানে কোথায়? কাল থেকে একজন আমাকে পেছন থেকে খুব জোরে মেরে চলে গেল, কি সেটাও জানলাম না। যে মেরেছে সে তো মার খেলো? মানে তুই
তুই কিভাবে জানিস আমাকে মেরেছে আর কেই বা মার খেলো? স্কুল ছুটির পর বলবো। ওকে, এখন ক্লাস কর। তারপর ক্লাস শেষ করে যখন বের হয়ে গেলাম তখন রাশেদ, এবার বল কে আমাকে মেরেছে? সাকিব। তুই কিভাবে জানলি? আর সাকিবকে তো কালকেও মেরেছে। কি আবার মারবে আমি ছাড়া? মানে তুই মেরেছিস, কিন্তু কেন? ইচ্ছে হয়েছে মেরেছি। কি তুই ইচ্ছে হলেই কি কাউকে মারবি? তুই কি মনে করছিস তোকে কেউ মেরে পালিয়ে যাবে আর আমি দেখে দেখে হাসবো? মানে আমাকে মেরেছে বলেই কি তুই তাকেও মেরেছিস? তা নয় তো কি। যদি সে স্যারকে বলে দেয় তাহলে কি করবি? ধরে নে সেসব ভুলে গেছে, মারার সময় বলে বলে মারছি। আজকের কোনো কথা যদি কেউ জানে তাহলে তো তাকে আরও মার দিব। কি? তাহলে তুই কি শিওর সে এই ঘটনা কাউকে বলবে না? শিওর নয় তো কি। যদি সে কাউকে এসব কথা বলে তাহলে তো তাকে খবর করব। আর তুই এসব নিয়ে চিন্তা করিস না, কাউকে বলবে না। অবশ্য ঘটনাটি আর কেউ জানেনি আসলে সেদিন কি হয়েছিল। এমন আরও অনেক ঘটনা আছে। রাশেদ সবসময় আমার পাশেই ছিল ছায়ার মতো। বর্তমান কিরে কি ভাবছিস? ভেতরে যা, একদম চিন্তা করবি না, আমি আছি তো। বলে ভেতরে চলে গেলাম। আপু এখনও অজ্ঞান, তাই পাশে পানি ছিল সেখান থেকে নিয়ে আপুর মুখে পানি ছিটালাম। তারপর আপুর জ্ঞান ফিরল। আপু আমাকে দেখে অনেকটা চিন্তামুক্ত হলো। তা আপুর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আপু চিন্তা করো না, এখন সাবধানে চলো। চল, এদের বিরুদ্ধে অনেক ইনফরমেশন আছে আমার, তোর অনেক কাজ করবে ইনফরমেশন। ঠিক আছে আপু, সেসব পরে হবে, এখন চলো। চল। বাইরে এসে যা দেখলাম তা একদম অবিশ্বাস্য। রাশেদ যেখানে ছিল সেখানে সে নেই, আছে তার ফোনটা। আমি ফোনটা হাতে নিতেই কেউ একজন আমাকে ধাক্কা মারল। আমি কিছুটা দূরে ছুটে পড়লাম। পেছনে তাকিয়ে দেখি এমপির লোক ফয়সাল দাঁড়িয়ে আছে। কিরে, আর কে অবাক হয়ে গেলি আমাকে দেখে? তা তুই কি মনে করেছিস তোর লোক সব ক্যামেরা হ্যাক করে তুই এখান থেকে এই সাংবাদিককে নিয়ে যাবি? আরে তুই কি ভাবছিস তুই চাইলে একে এখান থেকে নিতে পারবি? কখনো না, বরং আরও ভালো হলো, তোকেও অনেক দিন ধরে আমার দেখা ইচ্ছে ছিল, আজ তোকেও আমি দেখে নিব। আচ্ছা তুই একা আমার কি করবি বলতো? বরং আমি তোকে এখানে মেরে দেব। আরে হাসালি তুই, একেবারে হাসালি। তুই কি মনে করেছিস আমি একা? এই তোরা কে কোথায় আছিস? বাইরে আয়। দেখলাম সাথে সাথে 10 জন ছেলে বেরিয়ে আসলো। কি অবাক হয়ে যাচ্ছিস এদের দেখে? ও হ্যাঁ হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। আর তোর বন্ধু সেও আমাদের সাথেই আছে। তোকে তো ইচ্ছে মতো মারি দিচ্ছি, আর এখন তোকে দেব। তোকে শুধু মেরেছি, কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। আচ্ছা সেটা পরে দেখা যাবে, আগে বল তুই কি এসব কাজ এমপির জন্য করছিস? তোর এই একটা ইচ্ছে আমি পূরণ করলাম। তাহলে শোন, কার জন্য আমি কাজ করতেছি। এই কাজ একটা মেয়ের জন্য করতেছি। তুই তাকে চিনবি না, সে তোকেও মারতে চায়, শুধু তাকেই এখানে পেয়েছি। তাই আমাদের ম্যাডামও তোকে দেখতে আসতেছে। চিন্তা করিস না, তোকে না দেখিয়ে ম্যাডামের চেহারা মারবো না। ম্যাডামের চেহারা দেখবি, তারপর তোকে মারবো। তারপর তোর মার্কসের চেহারার পেছনে আসল চেহারাটা আমি দেখাবো। কখন আসবে তোর ম্যাডাম? আমারও অনেক শখ জানিস তো তোর ম্যাডামকে দেখার। 5 মিনিট পর একটা সাদা কার আসলো, বোরকা পরা, তাই চেহারাটা দেখা যাচ্ছে না। তারপর আমার সামনে আসলো। এই মেয়ে এখানে কেন? এই মেয়েটা আর কেউ নয়, মেয়েটার নাম লিজা। এর সাথে 5 দিন আগে আমার পরিচয় হয়েছে কলেজে। মেয়েটা ফুচকা খেতে এসেছিল হৃজয়ের সাথে। হৃজয় আমার নিয়মিত কাস্টমার। কি তুই আমার নামও জানিস তাহলে? জানবো না কেন মিস লিজা, আপনাকে আমি একসময় সম্মান করতাম, কিন্তু আজকে আপনাকে এদের সাথে দেখে যতটা সম্মান করতাম তার থেকে 1000 গুণ ঘৃণা হচ্ছে। সম্মান করতি মানে? কোথায় সম্মান করতি? আমাদের তো আজই প্রথম দেখা। তাহলে? না, আমাদের আগেও দেখা হয়েছে, কিন্তু সেটা অন্যভাবে। আপনার সাথে আমার কথা হয়েছে, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন না। যাই হোক, আপনি এই সাংবাদিককে কেন ধরে এনেছেন?
এর কাছে আমাদের অনেক গোপন তথ্য আছে। টাকাও দিয়েছিলাম যাতে তথ্যগুলো আমাদের দিয়ে দেয়, কিন্তু দেয়নি, তাই ধরে আনলাম। এখন মেরে ফেলবো একে, সাথে তোকেও। আপনি কি মনে করেছেন আপনি বললেই আমি হাত পকেটে ঢুকিয়ে বসে থাকবো? ঠিক আছে, তাহলে দেখি তুই একা 10 জনের সাথে কি করতে পারিস। এই, মার ওকে। বলতে দেরি তারা আমাকে মারতে আসতে দেরি না। আমি আপুকে বললাম, আপু তুমি একটু ওইদিকে যাও, এদের একটু থেরাপি দিই। আপু সেদিকে যেতে চাচ্ছে না, তাই জোর করে সেদিকে পাঠিয়ে দিলাম। তারপর সবাই আমাকে মারতে আসলো, আমিও তাদের সাথে মারামারি করতে লাগলাম। হঠাৎ লিজা আমার আপুকে মারতে গেল। আমি আর কিছু করতে না পেরে কোমর থেকে গুলি বের করে লিজার পায়ে গুলি করে দিলাম। বাকি সবাইকে ইচ্ছে মতো দিলাম। তারপর ফয়সালের কাছে গেলাম। লিজা আর ফয়সালকে বেঁধে দিলাম চেয়ারে। তারপর ফয়সালকে বললাম, বল রাশিদ কোথায়, তাকে কোথায় নিয়ে গেছিস? বলবো না, মেরে ফেললেও বলবো না। ওকে তাহলে মর বলে পায়ে একটা গুলি করলাম। সাথে সাথে বলে দিল রাশেদ পেছনের ঘরে আছে। আমিও তাদেরকে সেখানে রেখে আমি আর আপু রাশেদের কাছে গেলাম। দেখলাম রাশেদকে বেঁধে রেখেছে। আমি তাকে খুলে নিয়ে বললাম, চল হাসপাতালে যাই। পরে যাব। না এখন চল, তোকে অনেক মেরেছে। এই মারে কিছু হবে না, তারা সাধারণ পাবলিককে মারার মতো মেরেছে। তাহলে চল, একজন অভিনেত্রীর সাথে পরিচয় করাবো তোকে। ওই তুই আপুকে বাঁচাতে এসেছিস, অভিনেত্রীর সাথে দেখা করতে নয়। এই তো আপু, চল যারা আপুকে কিডন্যাপ করছে তাদের দেখবি। চল। গিয়ে দেখলাম ফয়সালের পায়ের দিকে অনেক রক্ত পড়ছে। তার বাকি পোলাপন তো আগেই পালাইছে। এদের এখন কি করবি? কি আর করবে, মেরে দিবে, নয়তো আবার ঝামেলা করতে পারে। ও আপনাদের তো বলাই হয়নি, সাংবাদিক রোবাইয়া নাসরিন আর কেউ নয়, আমার আপু। যে কোনো মিশন শেষ করে আমি ফোনগুলো আবুকেই করতাম। আচ্ছা দাঁড়া, আমি আমাদের টিমকে ফোন দিয়ে দেখি এদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। ওকে ছবি পাঠিয়ে দে। ওকে। তারপর রাশেদ, লিজা আর ফয়সালের ছবি তুলে পাঠিয়ে দিলাম। আমাদের টিমের হেড হচ্ছে আমি, আর আমার পরের অবস্থানে রয়েছে রাশেদ। আমার অবর্তমানে রাশেদ সব দায়িত্ব পালন করে। রাশেদ টিমকে ফোন দিল। স্যার আপনি যে ছবিগুলো দিয়েছেন তারা মোস্ট ওয়ান্টেড। কি বলছেন এসব, আপনি কি শিওর? ইয়েস স্যার, আমি মাফিয়াদের হয়ে কাজ করি। 3টা দেশে তাদের খুঁজেছি। নারী পাচার থেকে শুরু করে ড্রাগস পাচার, সব অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এরা। আর কোনো কিছু? ইয়েস স্যার, যারা এদেরকে ধরতে পারবে, মৃত বা জীবিত, তাদের সরকার থেকে সম্মানিত করা হবে। ওকে, ফোন রাখছি। ইয়েস স্যার। তারপর রাশেদ সব ঘটনা আমাকে বলল। আমি শুধু তাকিয়ে আছি লিজার দিকে। একটা মেয়ে কেমনে এসব কাজের সাথে জড়াতে পারে? মেয়ে হয়ে কিভাবে মেয়ে পাচার করতে পারে? কি ভাবছিস, এদের কি মেরে দেব? না, তুই একটা কাজ কর, আপুকে নিয়ে বের হয়ে যা, আমি এদের দেখছি। ওকে। কি তুই আমাকে নিয়ে যেতে বলছিস? আমি তোর সাথেই যাব। আপু তুমি রাশেদের সাথে যাও, আমি আসছি। আপু চলেন। রাশেদ আমার বেস্ট ফ্রেন্ড, ছোট থেকেই আমার সাথে রাশেদের ভালো বন্ধুত্ব। আমাদের বাসায় যাওয়া আসা একদম ফ্রি। রাশেদ আপুকে বড় বোনের মতো দেখে, আপুও তাকে ছোট ভাইয়ের মতো দেখে। ওকে চল, আর শোন তুই 10 মিনিটের মধ্যে আসবি, আমি বাইরে অপেক্ষা করব। ঠিক আছে, এখন যাও। তারপর আপু আর রাশেদ চলে গেল। আমি লিজা আর ফয়সালের কাছে গেলাম। মিস লিজা, আমি তো আপনাকে ভালো মনে করতাম, কিন্তু আপনার মাঝে এত জঘন্যতা থাকবে সেটা আমার কল্পনায় ছিল না। কি বলতে চাস তুই? আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। কিভাবে পারেন একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে পাচার করতে? আর ফয়সাল, তোকে তো আমি শুধু এমপির চামচা মনে করতাম, কিন্তু তুইও মোস্ট ওয়ান্টেড কেমনে হলি? তোদের কি মনে হয় আর কি ঘুষ নিয়ে তোদের ছেড়ে দেবে? দাঁড়া, 5 মিনিট পর তোদের সাথে বোঝাপড়া হবে। তারপর আমি ফোন দিলাম RS2-কে। ইয়েস স্যার। তোমরা কি শিওর যে এরা মাফিয়াদের সাথে কাজ করে? জি স্যার। তাহলে এরা প্রকাশ্যে এতদিন কিভাবে ঘুরে বেরিয়েছে যদি এরা ওয়ান্টেড হয়? স্যার এরা দুইজনেই প্লাস্টিক সার্জারি করেছে যাতে চিনতে না পারে, তাই বাইরে ঘুরছিল। তাহলে আপনি কি করে বুঝলেন এরাই তারা? স্যার রাশেদ স্যারের ছবি দেওয়ার পর আমরা ডাটাবেস চেক করেছিলাম, হঠাৎ করে তাদের চোখের প্রিন্ট মিলে যায়, তাই তাদের শনাক্ত করতে অসুবিধা হয়নি। তাদের পুরো রেকর্ড আমাদের কাছে আছে। ওকে, গুড জব। থ্যাংক ইউ স্যার। তারপর ফোন কেটে দিলাম। মিস লিজা, আপনাকে কিছু প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দেন তাহলে কষ্ট না দিয়ে বিদায় দেব।
আর যদি না দেন তাহলে কষ্ট পেতে হবে। দেখ আর কে, তুই আমাদের ছেড়ে দে, যত টাকা লাগে আমি তোকে দেব, কিন্তু তুই আমাকে ছেড়ে দে। আর কে যদি চিনতি তাহলে আমার কলেজের বোনকে কিডন্যাপ করতি না। চল কিছু প্রশ্ন করব, উত্তর দে, নয়তো খারাপ হবে। এমনিতে আপু বাইরে 8 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। বল তোদের মাফিয়া টিমের কয়জন সদস্য, আর তোদের এই এলাকায় কোথায় গ্যাং রয়েছে? আর কে, তুই আমাদের হয়ে কাজ কর, শুধু টাকা আর টাকা পাবি। আর তুই যা করিস মনে হয় না টাকা পয়সা পাস। চল আমাদের সাথে হাত মিলা, শুধু টাকা আর টাকা পাবি। মনে মনে ভাবলাম এদের মারলে তো কিছু বলবে না, বরং এদের সাথে একটা চাল চালি। যদি তোদের সাথে হাত মিলাই তাহলে কি আমাকে তোদের কালো ব্যবসায় 30% শেয়ার দিবি? কি বলিস? আমরা দুজন মিলে প্রায় 40%, যা তোকে আমাদের থেকে 10% দিব। তোরা দুজন মানে 40%, মানে বাকি 60% কোথায় তাহলে? আবার মূল চাল ছিল এটা। বাকি 60% এমপির। ও তাই তো বলি, এমপি এত উড়ে কেন? বল 10% দিব, রাজি কি না? তাহলে কি 60% পুরো এমপি নেয়, গ্যাংকে দেয় না? গ্যাংকে 5% করে দেয়। কতজন আছে গ্যাংয়ে আমি সহ হলে? এ ধর তুই সহ 30+ হবে। যদি আমি তোদের সাথে হাত মেলাই তাহলে আমাকে তোরা কোথায় রাখবি, তোদের গ্যাংয়ের সাথে নাকি? হ্যাঁ, অনেক সুবিধা পাবি ওখানে। তো আপনাদের গ্যাং কোথায়, মানে আমি যোগ দিলে কোথায় থাকবো আমরা? আমাদের পুরো গ্যাং তো চিটাগং, ওখানে থাকবি। চিটাগং কোথায়? চিটাগং এই জায়গায়। এবার আমাদের বাঁধন খোল আর আমাদের সাথে চল। হ্যাঁ চল, আমাদের হয়ে কাজ করবি আজ থেকে। তোদের কি মনে হয় কালো টাকা দিয়ে আমাকে কিনতে পারবি? দেখ, যদি আমি তোদের মারতাম তাহলে তোরা সত্যিটা বলতি না, তোরা কখনো বলতি না তোদের পেছনে কে আছে। তাই তোদের মুখ থেকে সত্যিটা বের করার জন্য চাল ছেড়েছি। এখন তোরা মরার জন্য প্রস্তুত হ। লিজা আর ফয়সাল একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকালো। তারা হয়তো ভাবছে আমি তাদের সাথে হাত মেলাবো। তুই আমাদের ধোঁকা দিলি তাহলে? আমি কখন ধোঁকা দিলাম? তুই তো একটু আগে আমাদের সাথে কাজ করার জন্য রাজি হয়েছিলিস। আমি কি একবার বলেছি আমি রাজি? তা বলিসনি। দেখ, এত কথা শুনতে চাই না, তোদের এখন মরতে হবে। শেষ ইচ্ছা থাকলে বল। শেষ ইচ্ছে তেমন কিছু নাই, শুধু তোকে একবার দেখবো। আর লিজা, আপনার কি ইচ্ছে? তাই বলে আমিও তোকে একবার দেখবো, আর কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, আমাকে দেখার যখন এতই শখ তাহলে দেখান আমাকে, বলে মুখ থেকে মাস্ক সরিয়ে নিলাম। তুই? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছিস? অবাক হওয়ার কিছুই নেই। নে, এবার মরার জন্য প্রস্তুত হয়ে যা পড়ার পড়ে নে। তুই তাহলে আর কে ফুচকাওয়ালা সেজে আমাদের ফলো করছিলি? আমি। তারপর তাদের দুজনকে মাথায় গুলি করে দিলাম। ফয়সাল তো 1 মিনিটের মধ্যে মরে গেছে, কিন্তু লিজা তার অনেক রক্ত যাচ্ছে, তাও 5 মিনিট পর সে মরে গেল। কথায় আছে, আপনি কাউকে কষ্ট দিলে আপনাকেও একই রকম কষ্ট পেতে হবে, যেটা লিজার সাথে ঘটেছে বা ঘটবে। তারপর তাদের মেরে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর আপুর প্রশ্ন এক এক করে শুরু হলো। তুই বলছিলি 10 মিনিটের মধ্যে আসবি, এখন কয় মিনিট হয়েছে? আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম 20 মিনিট রয়েছে। মাত্র 20 মিনিট হলো। 20 মিনিট হলো, তাও মাত্র বলছিস? আসলে আপু আমাকে খুব ভালোবাসে, তাই 10 মিনিট দেরি হওয়াতে আপু রেগে গেছে। আপু, এটা আর কি বলো, তাদের তো ওপরে পাঠিয়ে আসতে হবে তাই না? কি, ওদের মেরে ফেলেছিস? মেরে দিয়েছি। কি করলি এটা তুই? তাদের না মারলে কি হতো না? না আপু, এদের না মারলে হতো না, কারণ এরা মোস্ট ওয়ান্টেড আসামি। দুজনে প্লাস্টিক সার্জারি করে পুলিশ থেকে নিজের চেহারা লুকিয়ে রেখেছে। কি, তুই কিভাবে জানলি? গোপন সূত্রে জেনেছি। আমার যে একটা টিম আছে সেটা আপু জানে না, শুধু এতটুকু জানে আমি ফুচকা বিক্রি করি। হয়েছে, এবার চল, এখানে বেশিক্ষণ থাকলে ঝামেলা হতে পারে। হ্যাঁ চল। রাশেদ, তুই আপুকে বাসায় পৌঁছে দে, আমি বাসায় যাচ্ছি। আর কালকে সকাল 10টায় মিটিং আছে, সবাইকে ডাকবি। সবাইকে ডাকবি মানে? তেমন কিছু না আপু, আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো, তাই সবাইকে ডাকতে বললাম। ও। আপু কিন্তু আমার কথাটা বিশ্বাস করেনি, তা আমি খুব ভালোই বুঝতে পেরেছি। ওকে রাশেদ, যা তাহলে। আর আপু সাবধানে যাবে, বাসায় পৌঁছে আমাকে কিন্তু ফোন দিবা।
ওকে বাই। তারপর চলে আসলাম বাসায়, এসে একটা ঘুম দিলাম। পরের দিন গেলাম সেই গভীর মাটির নিচে। মিটিংয়ের সবাই এসে গেছে, তাই মিটিং শুরু করলাম। সবাই কেমন আছেন? ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো। যাই হোক, আজকে যে জন্য আমরা এখানে আসলাম সে আলোচনা শুরু করি। ইয়েস স্যার। আপনারা জানেন আমার নির্দিষ্ট সময় প্রায় শেষের দিকে, আর মাত্র 5 দিন সময় আছে। এই সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। ইয়েস স্যার। আপনারা হয়তো জানেন আর 2 দিন পরে বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে আমাদের এমপি। ইয়েস স্যার, জানি সেটা। ঠিক আছে, তাহলে ওই দিন আমাদেরকে সব কাজ শেষ করতে হবে। সবাই ওই দিন ওখানে উপস্থিত থাকবেন। ইয়েস স্যার। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি কে কোন দিকে থাকবেন। ওকে স্যার। আমাদের প্রথম কাজ হবে সবাই বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেওয়া, কারণ ওখানে অনেক ঝামেলা হতে পারে। ওকে স্যার, তারপর কি করব? তারপর RH1 আপনি থাকবেন এমপির সামনে করে ডান পাশে, সাথে বাম পাশে থাকবেন RH2। ইয়েস স্যার। RH3 এবং RH4 থাকবেন সামনের বিল্ডিংয়ে। তারপর RH5 এবং RH6 থাকবেন ডান পাশের বিল্ডিংয়ের 3য় তলায়। আর RH7 এবং RH8 থাকবেন পাবলিকের সাথে, একজন থাকবেন মাঝখানে আর একজন থাকবেন পেছনে। আর RH9 আপনি থাকবেন এমপির যে মানুষ দাঁড়াবে তাদের সাথে মিশে যাবেন। ইয়েস স্যার। আমাদের টার্গেট একজন নয়, তারা 10 জন মতো আছে। আজ রাতে তাদের মধ্যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করবে, তারপরে আরও 3 জনকে গ্রেপ্তার করবে। তাহলে বাকি 2 জনকে গ্রেপ্তার করেন না কেন? কারণ ওরা 2 জন খুব পাওয়ারফুল লোক, তাদের আটক করলে পুরো এলাকায় ঝামেলা হবে, তাই বুদ্ধি দিয়ে তাদের আটকাতে হবে। তাহলে স্যার কারা তারা? সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কালকের দিনই তাদেরকে এনকাউন্টার করব, সবাই রেডি থাকবে। স্যার তারা কারা আমরা কি জানতে পারি না? কাজের সময় রাশেদ আমাকে স্যার ডাকে। জানতে সবাই পারেন, কিন্তু সেটা এখন নয়, কারণ এখন যদি কাউকে বলি বা তাদের নাম প্রকাশ করি তাহলে ঝামেলা হতে পারে। কীরকম ঝামেলা স্যার? সেটা আমি আপনাদের পরে বলবো, এখন বলা যাবে না। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজ এতটুকুই। মনে রাখবেন আমাদের সময় আর মাত্র 5 দিন কাজ করতে হবে। পরশু আর আমাদের সময়ের আগে পরশু দিনই কাজ শেষ করতে হবে। কালকে সবাই আবারও আসবেন। এখন সবাই আসতে পারেন। দ্য মিটিং ইজ ওভার। তারপর সবাই স্যালুট দিয়ে চলে গেল। ওকে স্যার। রাশেদ চল। তারা 2 জন কারা আমাকেও বলবি না? তোকে বলবো না তা কেমন করে হয় বল? তাহলে বল তারা কারা। এখানে বলা যাবে না। কেন? এখানে বললে সমস্যা কোথায়? এখানে চারদিকে ক্যামেরা, যদি কেউ একটু কথা বলে তাহলে সেটা আমার টিমের সবাই শুনতে পারবে। তোকে পরে বলবো। ও সরি, মনে ছিল না। ঠিক আছে, এখন চল। চল। তারপর আমি আর রাশেদ চলে গেলাম। বিকালে একটু কলেজটা দেখতে গেলাম। সকালে তো যাইনি, ফুচকার গাড়ি নিয়ে গেলেও কাজ হবে না, তাই এমনি বের হলাম ঘুরবো বলে। কলেজে গিয়ে রাকিবের সাথে দেখা। কি মামা, আছে গাড়ি কোথায়? মামা আর গাড়ি নিয়ে আসবো না। তাহলে আমরা ফুচকা খাবো কিভাবে? মামা আমি না আসলে অন্য কেউ হয়তো আসবে। তা মামা, তোমার ফুচকা অনেক মিস করব। তাই না? ঠিক আছে মামা, এখন আসি। আচ্ছা। তারপর রাকিব চলে গেল। আমিও চারদিকটা একটু ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ রিমিকে দেখলাম, তার কাছে গেলাম। তা কেমন আছেন আপনি? জি মুই ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আজকে ফুচকা নিয়ে আসেননি কেন? আর তো আসবো না। আসবেন না মানে? কেন আসবেন না? মুই আর ফুচকা নিয়ে আসবো না। কেন আসবেন না সেটা তো বললেন না। অন্য কাজ করব, ফুচকা ছেড়ে দেব। ও এ কি, আপনি মন খারাপ করলেন কেন? এমনি। আচ্ছা মুই এখন আসি। শোনেন, জি। আপনি কাজ এখানে করবেন নাকি অন্য কোথায়? সেটা তো মুই জানি না এখনো, তবে এখানেই করতে পারি। এখানে করলেই ভালো হবে। কেন? এমনি বললাম, আমি এখন আসি। তারপর রিমি চলে গেল। যতটুকু বুঝলাম রিমির অনেক মন খারাপ। হয়তো আমি চলে যাব বলে, নয়তো আমার ফুচকার কথা মনে করে এই কয়দিনে রিমিকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। হয়তো রিমিও আরকে অনেক ভালোবাসে। তারপর চলে আসলাম বাসায়। রাশেদ ফোন দিল। কিরে, কোথায় তুই? এই তো বাসায় আছি। তুই কোথায়? আমিও বাসায় আছি। টিভিটা অন কর। কেন, কি হয়েছে? আগে অন করে দেখ, তারপর বুঝবি। ওকে বলছি। টিভি অন করলাম, খবর চলছে। ব্রেকিং নিউজ। 2টো লাশ পাওয়া গেছে বর্তমানে এমপির পুরনো বাংলোতে। এমপিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনি এসব কিছুই জানেন না। তিনি আরও জানান তিনি অনেক দিন ধরেই সেই বাংলোতে যাননি।
তবে একটা বিষয় সুনিশ্চিত, এই খুন দুটোই করেছেন আরকে। এরা কারা সেটাও আরকে পরিষ্কার করে বলে দিয়েছেন। এটাও বলে দিয়েছেন তাদের গায়ে আরকে লেখা না থাকার কারণ। আরকে তাদের মেরে একটা চিঠি লিখেছেন, যেটাতে তিনি এদের ব্যাপারে জানান। তো চলুন চিঠিতে কি ছিল দেখে আসি। আমি আর কে, এরা দুইজন ধর্ষক সেটাও নয়। লোকটা হলো ফয়সাল আর মেয়েটা হলো লিজা। তারা দুইজন মাফিয়াদের সাথে মিলে এদেশের নারী পাচার করছে বিভিন্ন দেশে, তাই এদেরকে আমি শেষ করে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন এদের দুজনকে আমি কিভাবে চিনি, তাহলে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। এরা দুজন যে চেহারা নিয়ে বর্তমানে আছে সেটা তাদের আসল চেহারা নয়। তারা দুইজন মোস্ট ওয়ান্টেড আসামি। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তাদের খুঁজে চলেছে, কিন্তু দুঃখের বিষয় তাদের কেউ চিনতে পারেনি। এরা দুইজন প্লাস্টিক সার্জারি করে নিজেদের আসল চেহারা বদলে নিয়েছে। তাদের প্লাস্টিক সার্জারি সরিয়ে নিলে তাদের আসল চেহারা বেরিয়ে আসবে। এরা দুইজন এমপির খুব বিশ্বাসযোগ্য ছিল। তাদের প্লাস্টিক সার্জারি সরিয়ে নেওয়ার অনুরোধ রইল। ইতি আর কে। খবর দেখার পর আমি রাশেদকে ফোন দিলাম। হ্যাঁ, দেখছিস খবর? দেখছি। তুই যে চিঠি লিখলি সেটা আমাকে বললি না কেন? এমনি বলিনি, এখন তো দেখলি। আচ্ছা, ওই দুজন কারা, নাম বল। তাহলে আমার সাথে আজ রাতে ঘুরতে বেরোবি? আজব তো, ঘুরতে বেরোলে বলবি নাকি? হ্যাঁ বলবো, দেখাবো। মানে? সেটা দেখা করলে আর ঘুরতে বেরোলেই বুঝবি। ওকে। আচ্ছা রাখছি। ঠিক 9টার সময় গান নিয়ে আমার বাসায় আসবে। আচ্ছা। তারপর ফোন কেটে দিলাম। তারপর এটা ওটা করতে করতে 8টা বেজে গেল। আর মাত্র 1 ঘন্টা বাকি রাশেদ আসতে, তাই কিছু ফাইল চেক করে নিলাম। তারপর একটু খবর দেখলাম, ঘড়িতে দেখি 8টা 50, তাই রেডি হয়ে নিলাম। নর্মাল একটা পোশাক পরলাম, সাথে শুধু মাস্কটা আর বন্দুকটা নিলাম। 9টা বাজার 5 মিনিট আগে রাশেদ আসলো। চল তাহলে যাওয়া যাক। কিছু খাওয়াবি না? খাবো তো, সামনের চায়ের দোকান থেকে ভালো করে খাওয়াবো। ওকে চল। তারপর রাশেদ আর আমি চলে গেলাম চায়ের দোকানে। চা খেয়ে দুজনে হাঁটতে লাগলাম। এখন তো বল কে তারা দুইজন? আচ্ছা তারা কারা না শুনলে কি তোর ভাত হজম হয় না? বলবি কি না? বলবো। চল আর একটু সামনে যাই, 5 মিনিট হাঁটার পর। আরে এবার তো বল। তাহলে শোন, তোর কি মনে আছে আমরা যখন জবে প্রথম ঢুকি তার মাসখানেক পরে বাংলাদেশ থেকে প্রায় 30টা মেয়ে পাচার হয়ে যায়? সেটা মনে আছে তো? তো এই হলো সে যে আমার টার্গেটে থাকবে। এরা তো দুইজন। আর তোর কি মনে আছে এমপির নির্বাচন হওয়ার মাসখানেক আগে একটা গাড়ি যে বিস্ফোরণ হয়েছিল ওটা? হ্যাঁ মনে আছে। আর সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। গাড়িতে এমনিতে বিস্ফোরণ হয়নি, ওটাতে টাইম বোম লাগানো হয়েছিল। কারা সে জানোয়ারগুলো যারা নিরীহ মানুষকে এভাবে মারছে? একটা হলো এমপি আর একটা হলো ব্যবসায়ী রায়হান ইকবাল। কি? ভোট পাওয়ার জন্য এমপি গাড়িতে বোমা লাগিয়েছিল আর বলেছিল তার কিছু সহকর্মী সে গাড়িতে ছিল। বিপরীত দল তাদের অ্যাক্সিডেন্ট করিয়েছে। আসলে ওই গাড়িতে এমপির লোক ছিল না, কারণ বোমা লাগানোর পর তারা গাড়ি থেকে নেমে যায়। তারপর গাড়ি বিস্ফোরণ হয়। আর মেয়ে পাচার হয়েছিল ফয়সাল, এমপি, লিজা, রায়হান ইকবাল। সবাই মিলে জড়িত আছে প্রতিটি বড় বড় অপরাধের পেছনে। চল আর একটু সামনে যাই। হ্যাঁ চল। শোন, অনুষ্ঠানে তুই আমার সাথে থাকবি। আমি যখন বলবো তুই আপুর কাছে চলে যাবে। কেন? আপু কি ওখানে যাবে নাকি? আপুকে তারা সন্দেহ করছে, তাই আপুর সেফটি তোকে দেখতে হবে। কারণ আমি থাকবো এমপির সামনের মানুষের সাথে। তাদের কথা শেষ হলে আমি এমপিকে শ্যুট করব। আর মনে রাখবি ওখানে রিমিও থাকবে, কিন্তু তার সাথে বন্দুক থাকতে পারে। ওকে। আরও 10 মিনিট হেঁটে একটা বড় বিল্ডিংয়ের সামনে আসলাম। এই কোথায় নিয়ে এলি তুই আমাকে? এই এত নির্জন এই বিল্ডিং। তোর কি মনে হয় এখানে কোনো মানুষ নেই? দেখে তো তাই মনে হচ্ছে। তোকে বন্দুক আনতে বলেছিলাম, আনছিস? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে শোন, ওই যে বিল্ডিংটা তুই নির্জনে বলছিস, সেখানে এখন প্রায় 20 জন মেয়ে আটকে আছে। আর এটা হলো রায়হান ইকবালের গোপন বাড়ি। আর আমরা এখন এটাতে মিশন চালাবো। কি? তুই তো জানিস ওখানে বিপদ হতে পারে। আমাদের টিম মেম্বারদের আনা উচিত ছিল। দাঁড়া, আমি ফোন দিয়ে তাদের আসতে বলতেছি। তার দরকার নেই, আমরা দুইজন মিশন সাকসেস করতে পারবো। শিওর তো তুই? হ্যাঁ শোন, তুই যাবি পেছনের দরজা দিয়ে, আমি সামনে থাকবো। আর ভেতরে 5 জন লোক আছে, বাকিগুলো 17 বছরের মেয়ে। আমাদের টার্গেট থাকবে ওই 5 জন লোক। ওকে ওকে, তুই তাহলে পেছনের দিকে যা, আমি সামনে দিয়ে যাচ্ছি। আমার অনুমতি না পাওয়া পর্যন্ত তুই ফায়ার করবি না। নে মাস্ক পরে নে। স্টার্ট নাও। ইয়েস স্যার।
গোনাও। ওকে স্যার। তারপর রাশেদ পেছনে চলে গেল। আমিও মাস্ক পরে সামনের দরজায় দাঁড়ালাম। রাশেদকে ফোন দিলাম। রেডি তো? ইয়েস স্যার। ওকে, আমি ঢুকছি, তুইও ঢুকবি। সামনে কেউ আসলে গুলি করে দিবি। ইয়েস স্যার। ওকে। তারপর ভেতরে ঢুকে গেলাম। পেছন দিকে রাশেদও ঢুকল। ভেতরে একটা মেয়ে আমাকে দেখে ফেলল। কিছু বলার আগে আমি তাকে ইশারায় চুপ করিয়ে দিলাম। তারপর সামনে গিয়ে একজনকে দেখলাম, সাথে সাথে লুকিয়ে পড়লাম। সে একটু কাছে আসতে পেছন থেকে তার মুখ চেপে ধরলাম আর ঘাড় ভেঙে দিলাম। সে সাথে সাথে মারা গেল। আর ওইদিকে রাশেদ ভেতরে ঢুকে সামনে আসলো। আমি আর সে সামনাসামনি হয়ে গেছি। আমি তাকে ইশারায় বললাম সামনে বাম পাশে চলে যেতে। সে সাথে সাথে আমার দিকে গুলি চালালো। আরে কি ভাবছেন গুলি আমাকে করেছে? আরে না, আমার পেছনে আরেকটা লোক ছিল যাকে আমি খেয়াল করিনি। সে যখন আমাকে হামলা করতে আসে রাশেদ তখনই তাকে গুলি করে। সে সাথে সাথে মাটিতে পড়ে যায়। আমি ইশারায় বললাম গুড জব। আমি আবারও ইশারায় বললাম সামনে যেতে। সে সামনে যাচ্ছে আর আমিও। ভেতরে আর 3 জন আছে। আপনাদের বলেই দিই, আমাদের বন্দুকের কোনো সাউন্ড হয় না, সাইলেন্সারও লাগানো নেই। বর্তমানে আমাদের হাতে যে বন্দুকগুলো আছে সেগুলো নতুন তৈরি করা হয়েছে। রাশিয়া থেকে বাংলাদেশে মাত্র 15টা এই বন্দুক আনা হয়েছে। তার মধ্যে 10টা আমার কাছে, 3টা সিএমের কাছে, একটা বড় এক ব্যবসায়ীর কাছে, আর একটা আগের একজন মেজরের কাছে। আমি রাশেদকে ইশারায় বললাম ভেতরে আর 3 জন আছে। সাথে সাথে আমি রাশেদকে ইশারা করলাম লুকিয়ে যেতে, কারণ ভেতর থেকে আরেকজনকে বেরিয়ে আসতে দেখলাম। লোকটা এসে চারপাশে দেখতে লাগলো। সামনে যেতে যেতে ঘাড় ভাঙছিলাম যে তার কাছে গেল। তাকে মরা দেখে তখনই বন্দুক বের করতে যাবে, আমি সাথে সাথে শুট করে দিলাম। সেও শেষ, আর আছে 2 জন। আমি রাশেদকে ইশারা করলাম এখন আমরা ভেতরে ঢুকবো। ওকে ওকে। তারপর আমি আর রাশেদ ভেতরে আস্তে করে ঢুকে গেলাম। সাথে সাথে একজন আমাদের দেখে ফেললো, সাথে মেয়েগুলো। আমি তাদেরকে ইশারা করলাম চুপ থাকতে, তারা চুপ হয়ে গেল। যে আমাদের দেখে ফেলেছে আমি তাকেও শুট করে দিলাম। বাকি একজন বিপরীত দিকে তাকিয়েছিল। কিছু পড়ার শব্দে যখন পেছনে পেতে যাবে তখনই আমি আর রাশেদ একসাথে শুট করলাম। এখন আর কেউ নেই, মেয়েগুলো এখনো নীরব। তাদের কাছে আস্তে করে গিয়ে বললাম তারা কয়জন আছে? তারা 5 জন আছে, প্লিজ ভাইয়া আমাদের বাঁচান। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমরা 2 জন তাদের 5 জনকে মেরে ফেলেছি। এখন তোমাদের এখান থেকে নিয়ে যাব। শোনো, তোমরা চুপ করে বসে থাকো, আমি পুলিশকে ফোন দিচ্ছি, তারা এসে তোমাদের নিয়ে যাবে। তার আগে তোমরা এখান থেকে বেরোবে না। ওকে ভাইয়া। গুড। রাশেদ, তুই এদের সাথে থাক, আমি পুলিশকে ফোন দিচ্ছি। তারা আসলে আমি তোকে ফোন দেব, তখন তুই পেছন দিয়ে বেরিয়ে যাবি, আমি পেছনের রাস্তায় থাকবো। আমিও চলে গেলে সমস্যা কি? কারণ এরা ভয় পাবে। ওকে। আমি তারপর বের হয়ে টিমকে ফোন দিলাম। ইয়েস স্যার। আমি এখন একজনকে ফোন দেব, সে যাতে আমার নাম্বার দেখতে না পারে। তার ডিসপ্লেতে আমার নাম্বার ব্ল্যাঙ্ক করে দাও, আর তার ফোন হ্যাক করে ফেলো যাতে আমার কথা সে রেকর্ড বা ট্যাগ করতে না পারে। আর আমার কথা শেষ হলে তার ফোন থেকে যাতে আমি ফোন দেওয়ার আগে 1/2 ঘন্টাও, ফোন দেওয়ার পরের 1/2 ঘন্টার কল লিস্ট যাতে মুছে যায়। তারপর আমি ওসিকে ফোন দিলাম। ওসি ফোন বের করে দেখে নাম্বার নেই, তাই ফোন কেটে দেয়। আমি আবারও ফোন দেই। ওসি এবার ফোন রিসিভ করে, তাকে কিছু বলতে না দিয়ে, হ্যালো ওসি সাহেব, আমি আর কে বলছিলাম। আর কে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনাকে একটু ইনফরমেশন দিতে ফোন দিয়েছিলাম। কি ইনফরমেশন? রায়হান ইকবালকে চেনেন? হ্যাঁ চিনি। ওনার গোপন বাড়িটা চেনেন? গোপন বাড়ি মানে ওনার তো একটাই বাড়ি। তার মানে আপনি চেনেন না তার গোপন বাড়ি? না। তাহলে আমি বলছি, তার আসল বাড়ির ডান পাশের রাস্তা দিয়ে 1 কিলোমিটার গাড়ি চালিয়ে দেখবেন ছোট একটা পাহাড়। পাহাড়ের বাম পাশে একটা বড় বিল্ডিং আছে, বাইরে হলুদ রং করানো, সেটা তার গোপন বাড়ি। তো এখন আপনি আপনার ফোর্স নিয়ে সেখানে যাবেন, সাথে 5টা অ্যাম্বুলেন্সও নেবেন। কিন্তু কেন? কারণ এখানে কিছু মেয়েকে ভারতে পাচার করার জন্য রায়হান ইকবাল আটকে রেখেছে, সাথে 5টা লোকও রেখেছে। আমি আর আমার একজন বন্ধু তাদের 5 জনকে মেরে ফেলেছি, তাই অ্যাম্বুলেন্স আনতে হবে। মনে রাখবেন, আপনি এমন করে মেয়েগুলোকে আনবেন যেন তারা ভয় না পায়। আর এটাও মনে রাখবেন, এসবের পিছনে যে রায়হান ইকবাল ছিল সেটা আপনি আর আমি ছাড়া আর কোনো মানুষ যাতে না জানে। আর ইকবালকে এখন গ্রেপ্তারও করবেন না। ওকে ঠিক আছে, এখন রাখছি। শুনেন। জি বলেন। আপনার সাথে বসে 1 কাপ চা খাওয়ার অনেক ইচ্ছে ছিল। তাই নাকি? যদি আপনি কিছু মনে না করেন তাহলে কি আমরা 1 কাপ চা খেতে পারি? আসলে আপনাকে দেখার অনেক ইচ্ছা, তাই বললাম আর কি। ঠিক আছে, তবে আমি একা না, আমার সাথে আরও মানুষ থাকবে। আপনার বাসায়ও খাবো না,
কোনো ফুটপাতের দোকানে বসে আমরা চা খাবো। তবে আপনার সাথে আমার কথা হবে না, তবে দেখা হবে। আপনার সাথে আরও 10 জন মানুষ বসা থাকবে, সবাইকে আপনি চা খাওয়াবেন, তাদের মধ্যে আমি একজন থাকবো। তাহলেও চলবে। তাহলে আজ রাত 8টায় দেখা হবে আপনার থানার বাইরের বাম পাশের দোকানে। ওকে ওকে, তাহলে গিয়ে মেয়েগুলোকে নিয়ে আসুন আর তাদের পরিবারের কাছে ঠিকমতো পৌঁছে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন। রাখছি বলে ফোন কেটে দিলাম। আসলে ওসি অনেক ভালো মানুষ, তাই তার সাথে চা খেতে রাজি হলাম। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম, কারণ ওসি অ্যাম্বুলেন্স সহ নিয়ে আসবে। কিছুক্ষণ পর দেখলাম ওসি গাড়ি নিয়ে চলে আসছে। আমি রাশেদকে ফোন দিলাম। হ্যাঁ বল। পুলিশ চলে আসছে, তুই ওদেরকে বসতে বলে বাইরে চলে আয়। ওকে, রাখছি। সাবধানে বলে ফোন কেটে দিলাম। শুনো তোমরা, বাইরে তোমাদের পুলিশ আঙ্কেল আসছে তোমাদের নিতে। তোমরা বসো, তারা এসে তোমাদের নিয়ে যাবে, ঠিক আছে? আমি আসি। ধন্যবাদ আঙ্কেল। আমার বন্ধুকে ভাই ডাকলে আর আমাকে আঙ্কেল। মেয়েগুলো কিছু বলতে যাবে তার আগে পুলিশের জুতোর আওয়াজ শুনে রাশেদ পেছন দিয়ে বেরিয়ে গেল। তারপর আমি আর রাশেদ বাসার দিকে রওনা দিলাম। আর ওইদিকে, ঠিক আছে বাচ্চারা, তোমরা ভয় পাবে না, আমরা তোমাদেরকে তোমাদের মা বাবার কাছে পৌঁছে দেব। ঠিক আছে আঙ্কেল। তোমরা 4 জন লাশগুলো গাড়িতে তুলে নাও, আর তোমরা বাচ্চাগুলোকে নিয়ে গাড়িতে ওঠো। তারাও কাজ করতে লাগলো বাচ্চাগুলো গাড়িতে তোলার পর। আচ্ছা মা, তোমার কি জান কে তোমার বাঁচিয়েছে? তারপর কথা বলতে বলতে মেয়েগুলোকে নিয়ে ওসি থানায় গেল, সাথে সাংবাদিক তো আছেই। কারা এই মেয়েগুলোকে কিডন্যাপ করেছিল আপনি কি জানেন? না, সেটা জানা যায়নি, তবে আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবো। আপনারা কি মনে করেন কার হাত থাকতে পারে এর পেছনে? আমাদের মনে হলো তো আর হবে না, আমাদেরও প্রমাণ দরকার। তাহলে কি আপনি মনে মনে কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, সন্দেহ করি। তাহলে কে সে? আমি যদি তার নামটা আপনাদের বলে দিই তাহলে সে অন্য দেশে পালিয়ে যাবে, তাই তার নাম বলা যাবে না। এই মেয়েগুলোকে কি আপনারা উদ্ধার করেছেন নাকি অন্য কেউ? আপুর কথা শুনে ওসি শক্ত খেলোই। ওসি মনে মনে ভাবলো এই কথার সামনে তাকে পড়তে হবে না, কিন্তু আমি তো আপুকে আগেই বলে দিয়েছি মিশনে যাচ্ছি। আসলে আমরা জানতাম না আর কে মেয়েগুলোকে উদ্ধার করেছে, আর সেখানে কিছু কালো টাকা নেশাদ্রব্য ছিল, যেগুলোর সব সন্ধান আর কে আমাদের দিয়েছেন। সরি গাইস, আর কিছু বলতে পারবো না। তারপর বাবা মাকে তাদের সন্তানকে ঠিকমতো বুঝিয়ে দিন। প্রতিটা পরিবার আর কের প্রশংসা করছে। রাত 11টা বাজতে চলল, তাই আমি আর রাশেদ বাসায় চলে আসলাম। রাশেদকে তার বাসায় পাঠিয়ে দিলাম। আমি আমার ভাঙা বাসায় চলে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। সবাই ঘোরাঘুরি করছে, কোনো ক্লাস হচ্ছে না, কারণ কাল তো কলেজে অনুষ্ঠান, তাই সবাই অনুষ্ঠানে কি কি করবে সেসব চিন্তা করছে। স্যারেরাও সেই চিন্তায় ব্যস্ত। কোত্থেকে যেন আরোহী আসলো। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি কেমন আছো? আর এতদিন কই ছিলে? আছি ভাইয়া, বাসা থেকে বের হতেই মন চায় না। কাল কলেজে অনুষ্ঠান, তাই আসলাম। আরোহীকে এমপির ভাগ্নে ধর্ষণ করেছিল, তাই সে এমন কথা বলল। আরোহী চিন্তা করো না, যা হবার তা তো হয়ে গেছে, আর তারা শাস্তিও পেয়েছে। তা ঠিক, তা আপনি নাকি এখন ফুচকা বিক্রি করেন না? ঠিকই শুনেছ। আসলে আমিও আর এখানে থাকবো না, চলে যাব পরশু, মানে অনুষ্ঠানের পরের দিন, তাই 2-1 দিন ঘুরছিলাম। কি, আপনি চলে যাবেন? চলে যাব, মন খারাপ করো না। হয়তো আমি চলে যাব, কিন্তু আমার মতো একজন ঠিকই থাকবে এখানে। কে থাকবে? প্লিজ ভাইয়া, আপনি যায়েন না। আপনি গেলে আবারও অনেক খারাপ মানুষ সৃষ্টি হবে। ঠিক আছে, চেষ্টা করব থেকে যাওয়ার, কিন্তু আমি যে ফুচকাওয়ালা বা আর কে তা আর থাকবো না। খুব তাড়াতাড়ি বিদায় নেবে এই আর কে। সত্যি কি আপনি থাকবেন ভাইয়া? আগে একটা কথা বলো, তোমার কি ভাই আছে? আছে, কিন্তু ছোট। তোমার কি খারাপ লাগে তোমার কোনো বড় ভাই না থাকে? অনেক, বাট কিছু তো করার নেই। কিন্তু আপনি এসব জানতে চাচ্ছেন কেন? না, আসলে তুমি কথায় কথায় ভাইয়া ডাকো, তাই বললাম। আপনাকে কি আমি ভাইয়া ডাকতে পারি না? হ্যাঁ পারো তো, তবে অন্য সময়ের মতো না। আজ থেকে তুমি মনে করবা আমি তোমার আপন ভাই। সত্যি? সত্যি। ধন্যবাদ ভাইয়া। কেন? এই যে আমি একটা ভাই পেলাম, তাই। শুধু ভাই না, বোনও একটা পাইছো। সত্যি? আপুর নাম কি? তুমি কি খবর দেখো? হ্যাঁ দেখি, কিন্তু কেন? সাংবাদিক রোবাইয়া নাসরিনকে চেনো?
হ্যাঁ সেই তো আর কে, মানে আপনার সব খবর আগে আগে দেয়। সেই আমার একমাত্র বড় বোন। সত্যি? সত্যি। আর কে চলে যাবে? মানে পরে বলবো, আমি এখন আসি। কোথায় যাবেন? এই তো সামনে ঘুরবো। চলেন, আপনার সাথে আমিও যাব। যেতে পারো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে তুমি করে বলতে হবে, তাহলে যেতে পারো। ওকে, বলবো, চলেন। আবারও কিন্তু আপনি বললে। আচ্ছা, আর বলবো না, চলো এখন। গুড, চলো। তারপর আমি আর আরোহী কলেজে বিভিন্ন দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর রিমির সাথে দেখা। হাই, কেমন আছো? জি, মই ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো। আর আপনি কেমন আছেন? জি, মুইও ভালো। না মানে আমিও ভালো। ও, তা আপনার শরীর কেমন আছে? জি ভালো। তাহলে আপু, আমরা এখন আসি? শিওর। তারপর আমি আর আরোহী হেঁটে সামনে গেলাম। ভাইয়া, একটা কথা ছিল। বল, কি কথা? তুমি রিমির সাথে এভাবে কথা বললে কেন? আমার সাথে তো ঠিক করেই কথা বলো। শুধু তোমার সাথে ঠিক করে কথা বলি, আর কারোর সাথে নয়। কেন? কারণ আমি যদি ঠিক করে কথা বলি তাহলে তারা আমাকে সন্দেহ করবে। ও, বুঝছি। গুড। এই না হলে আমার বোন। ওকে ভাইয়া, সামনে যায়। আমি আর যেতে পারবো না, আমার কাজ আছে। কাল তো অনুষ্ঠান আছে, তাই প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি ভাইয়া? কালকের অনুষ্ঠানে কিছু কাজ আছে, তাই সেগুলি করব। কি কাজ সেটাই তো বললে না। সেটা না হয় কালই দেখবে। ওকে ভাইয়া। ওকে, তুমি এখন ঘোরো, আমি আসি। ওকে ভাইয়া। তারপর আরোহীকে রেখে আমি বাসায় চলে আসলাম। রাতে ওসির সাথে দেখা করতে গেলাম, তবে ফুচকাওয়ালা সেজে, কোনো আর কে হিসেবে নয়। গিয়ে দেখি ওসি বসে আছে। আমি ওসিকে পাশ কাটিয়ে সামনের চেয়ারে যাওয়ার সময় ইচ্ছে করে হালকা ধাক্কা দিলাম। এই কি হচ্ছে? সরি স্যার, হাঁটতে গিয়ে লেগে গেছে। ঠিক আছে, যাও। তারপর আমি গিয়ে ওসির সামনের টেবিলের বাম পাশে বসলাম। তারপর ব্ল্যাঙ্ক নাম্বার থেকে ওসিকে একটা মেসেজ দিলাম, শুধু লিখলাম আর কে। ওসি বুঝে গেল আর কে এখন এখানে আছে। তারপর ওসি চায়ের অর্ডার করলো। প্রায় 15 জন ছিল, সবাইকে চা দিল। তারপর চা খেয়ে সবাই বেরিয়ে গেল। আমি সবার শেষে বের হচ্ছি। ওসির কাছে এসে হালকা করে একটা চিঠি রেখে দেই। চলে আসলাম, চিঠিতেও লেখা ছিল আর কে। তারপর চলে আসলাম বাসায়। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গোসল করে ভালো করে সব কিছু চেক করে নিয়ে বন্দুক, মাস্ক, কার্ড, ফোন, চাকু সব কিছু ঠিক করে নিলাম, কারণ সকালে কলেজে অনুষ্ঠান। তারপর খেয়ে ফোন দিলাম রাশেদকে। হ্যাঁ বল, তুই কোথায়? আমি তো এখনো বাসায়, বেরোচ্ছি। তোরা কোথায়? আমি সবাইকে নিয়ে কলেজে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবি। মনে রাখবি কলেজে এমপি আর রায়হান ইকবাল দুজনই উপস্থিত থাকবে। তুই আপুকে দেখে রাখবি। তোর প্রধান কাজ হবে আপুকে দেখে রাখা, সাথে সবার দিকে নজর রাখবি। শিওর। গুড। এমপি যাওয়ার সাথে সাথে সবাই পজিশন নিয়ে নিবি। আমি আসছি। ওকে। তারপর আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিট পর রিক্সা থেকে নেমে কলেজে ঢুকলাম। তারপর রাশেদের কাছে গেলাম। সব ঠিক আছে তো? আর এখানে সব ঠিক আছে তো? এখানে সব ঠিক আছে। ওকে, রেডি হয়ে যা। ইকবাল আর এমপি দুইজনই আসছে। আগে ইকবাল কথা বলবে, তাই আর কিছু সময়ের মধ্যে ইকবাল চলে আসবে। তারপর এমপি আসবে। আমার টিমের সবাইকে ডাক, আমি ওদের সাথে কথা বলবো। ওকে। তারপর রাশেদ সবাইকে ডাকলো। আপনারা সবাই সব কিছু নিয়েছেন তো? জি স্যার। মনে রাখবেন, আপনারা চাকরি নেওয়ার জন্য শপথ করেছিলেন দেশ ও দশের জন্য প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে দেবেন, তাও হার মানবেন না। আর আমার টিমে নাম ওঠার আগে সবাই আবারও শপথ করেছিলেন, আমার কথা কেউ ফেলবেন না। আপনারা কথা দিয়েছিলেন আমি কাউকে আদেশ দিলে আপনারা পালন করতে তা বাধ্য। ইয়েস স্যার। আপনারা কথা দিয়েছিলেন আমি যদি কাউকে বলি নিজেকে শ্যুট করতে, তাহলে আপনারা তাই করবেন। ইয়েস স্যার। RA6 যদি বলি আপনার বাবাকে শ্যুট করতে, তাহলে কি আপনি শ্যুট করবেন? আসলে ইকবাল হলো RA6-এর চাচা, তাই তাকে বিশেষ করে বললাম। গুড। এখন সবাই নিজের পজিশন নিয়ে নিন। তারপর সবাই চলে গেল। আমিও কি যাব? আগে শোন, তুই আপুর দিকে বিশেষ করে খেয়াল রাখবি। আর মনে রাখবি এখানে রিমিও আছে। আমরা কিছু করলে সেও গুলি চালাতে পারে, তাই সাবধানে থাকবি। ওকে, তাহলে এখন আসি। আরে দাঁড়া না একটু, তারা এখন অনেক দূরে, আসতে আরও 10 মিনিট লাগবে। আচ্ছা বলতো, তুই কিভাবে জানলি আসতে কতক্ষণ লাগবে বা আরও 10 মিনিট লাগবে কিনা? আমাদের সব টিম মেম্বাররা তো এখানে, তাহলে তুই কিভাবে জানতেছিস? তাহলে শোন, এই টিমের বাইরে আমার আরও একটা টিম আছে।
যেটার খবর আমি ছাড়া আর কেউ জানে না, এমনকি সে টিমের মেম্বাররাও জানে না তাদের হেড কে। কি বলিস? আর একটা কথা শুনতে হলে, আমার সে টিমের 2 জন সদস্য এমপি আর ইকবালের টিমে ঢুকে পড়েছে। তারা ওখানে ভালো কাজ করতে পারে, আবার ওই টিমেরও লিডার হয়ে গেছে। মানে ইকবালের টিম আর এমপির টিমের হেড হলো আমার আলাদা টিমের সদস্যরা, তারাই সব খবর আমাকে দিয়ে যায়। আর রায়হান ইকবাল যে মেয়েগুলোকে পাচার করতে চেয়েছিল তাদের খবরও আমাকে সেই টিমের হেড মানে আমার টিম সদস্য দিয়েছিল। ভাই তুই কি মানুষ? কেন মনে হলো তোর আমি মানুষ না? তুই যেভাবে আগুন নিয়ে খেলতেছিস তা কি আর কেউ কখনো খেলছিল আমি জানি না। তুই খুব মারাত্মক জানিস। দেশ আর দশকে বাঁচাতে হলে মারাত্মক হতে হয়। তাই বলে এত মারাত্মক? এমন না হলে কি আজ টিমের হেড হতে পারতাম? তা ঠিক, কিন্তু এত মারাত্মক? যা পজিশন এনে মনে রাখবি আপুর যাতে কোনো ক্ষতি না হয়, আর সাধারণ মানুষের দিকে নজর রাখবি। ওকে। যা, এখন ইকবাল এসে গেছে। ওকে। তারপর রাশেদ চলে গেল, আমি পেছনে দাঁড়িয়ে আছি। ইকবাল স্টেজে উঠে ভাষণ শুরু করলো। এমনভাবে ভাষণ দিচ্ছে যেন কাঁচা ফেরেস্তা নেমে এসেছে। তার ভাষণ দেওয়ার মাঝখানে রাশেদ আসলো। বল, কি অবস্থা টিমের? সব ঠিক আছে, সবাই রেডি। তোর আদেশ পাওয়ার সাথে সাথে গুলি চলবে। গুড। একটু পর এমপি আসবে, সবাইকে আবার অ্যালার্ট কর। ওকে। তারপর এমপি আসলো। এমপি এসে সোজা স্টেজে উঠে গেছে। তারপর মানুষকে পাঠানোর জন্য ভাষণ দিচ্ছে। ভাষণ শুনে মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণ নেমে এসেছে। তার ভাষণ প্রায় শেষের দিকে। আমি রাশেদকে ইশারায় বললাম টার্গেট ঠিক করতে। রাশেদ টার্গেট ঠিক করলো। আমি তাকে আরও বললাম সে যেন ইকবালকে টার্গেট করে, আর এমপিকে আমি, আর তার টিমের বাকিরা আমার টিমের সদস্যদের টার্গেটে। আমি তারপর ইশারায় আমার টিমের যে 2 জন এমপি আর রায়হান ইকবালের টিমে আছে তাদেরকে ওখান থেকে সরে যেতে বলি। তারপর তারা ওখান থেকে চলে গেল। আমি আস্তে আস্তে সামনে গিয়ে দাঁড়ালাম। আমি এখন ঠিক এমপির সামনে দাঁড়িয়ে আছি। আমি আস্তে করে পকেট থেকে মাস্কটা হাতে নিলাম। তারপর যখন এমপির ভাষণ শেষ হবে মাস্ক পরে নিলাম, যেটা রিমি ঠিকই দেখে ফেলল। তারপর আমি কোমরের থেকে গান বের করে এমপিকে শ্যুট করে দিলাম, সাথে সাথে রাশেদ, রায়হান, ইকবালকে। আর আমাদের গুলির আওয়াজ শুনে মানুষ এদিক ওদিক পালাচ্ছে। আমার বাকি টিম মেম্বাররা এমপি আর রায়হান ইকবালের টিমের সব মেম্বারকে গুলি করে দিল। সবাই সাথে সাথে মাটিতে পড়ে গেল। 2 টিমের মাত্র 2 জন মানুষ বেঁচে আছে, প্রথম এমপি এবং দ্বিতীয় রায়হান ইকবাল। বাকিরা মারা গেছে। এমপি আর রায়হান ইকবালও মাটিতে পড়ে গেছে। তারপর সবাই দৌড়তে দৌড়তে চলে গেল। এখন পুরো কলেজ জুড়ে আছি আমি, আমার টিম, আপু, আরোহী আর রিমি আর স্যারেরা। এমপির কাছে গেলাম। কিরে, কেমন লাগে যখন সামান্য ক্ষমতার লোভে সাধারণ মানুষকে মেরেছিল? তখন তাদের কি হয়েছিল এবার বোঝ, বলে আরও একটা গুলি করে দিলাম। সাথে সাথে পেছনে আরও একটি গুলির আওয়াজ শুনলাম। পেছনে তাকিয়ে দেখি রাশেদ ইকবালকে গুলি করেছে। আমি রাশেদকে বললাম, তুই আবারও গুলি করছিস কেন? আসলে আমি গুলি করতে চাইনি, কিন্তু সে তোকে গুলি করতে চেয়েছে, তাই আমি ওকে শ্যুট করলাম। ওকে, ধন্যবাদ। কেন? এই যে তুই না থাকলে সে আমাকে শ্যুট করতো, তাই। আরে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, সবাইকে নেমে আসতে বল। এখন 2 টিমের সবাই মারা গেছে। হঠাৎ পেছন থেকে কে জানি আমার মাথায় বন্দুক ধরল। আমি পেছনে তাকিয়ে দেখি রিমি। কি মিস ডিসি রিমি, আমাকে ধরতে আসছেন? আমি সবাইকে ইশারায় বললাম যাতে রিমিকে শ্যুট না করে, তাই কেউ শ্যুট করলো না, নয়তো রিমি এতক্ষণে শেষ হয়ে যেত। হ্যাঁ, তোকে ধরতে আসছি। রিমি, আপনি না আর কে ভালোবাসেন, তাহলে ধরতে আসছেন মানে? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি। আরে এটা ছিল আমার একটা চাল, যাতে আমি আর কে ধরতে পারি। মানে? মিস্টার ফুচকাওয়ালা মানে আর কে, তোকে আমি মাস্ক পরার সময় দেখে ফেলেছি। এই বলে রিমি আমার মুখ থেকে মাস্ক সরালো। আমি রাশেদকে ইশারায় বললাম সিএমকে ফোন দিতে। তুই কি ভাবছিস আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আমি তো তাই জানতাম, আর আমিও আপনাকে ভালোবাসি। ভালোবাসা? মনে আছে তুই একজনকে খুন করেছিলি, যার নাম ছিল রোবেল? হ্যাঁ, মনে আছে। সে ধর্ষণ করেছিল তোফাকে, তাই তাকে মেরে ফেলেছি। আর তোফা তো রোবেলকে মারার আগে আত্মহত্যা করেছিল। ধর্ষণ? জানিস রোবেল আমার মামা ছিল। তো মামা ছিল, কি হয়েছে? ধর্ষণ করেছে তাই মেরে দিয়েছি। আর এখন আমি তোকে মেরে দেব। মানে? না না, তোকে মারবো না। তোকে মারলে তো আমি প্রমোশন পাবো না, বরং তোকে জীবিত নিয়ে যাব। আমার প্রমোশনও হয়ে যাবে, আর তোকে জেলে তিলে তিলে মেরে ফেলবো। কি বলছো রিমি এসব? তুমি না আমাকে ভালোবাসতে,
আমার জন্য বছরের পর বছর অপেক্ষা করলে তাহলে তুমি সামান্য প্রমোশনের জন্য আমাকে এভাবে গ্রেপ্তার করবে? ওটা ছিল তোকে ধরার একটা চাল মাত্র। সত্যি কি আমাকে কখনো ভালোবাসোনি? একদম না, শুধুমাত্র প্রতিশোধ নিতে সব কিছু করেছি। এত অভিনয় করতে পারলে? কখনো ভাবি নাই তুমি আমাকে ঠকাবে। তোমাকে যতটুকু ভালোবাসতাম তার থেকে বেশি ঘৃণা হচ্ছে এখন। তোর ঘৃণা বা ভালোবাসায় আমার কিছু যায় আসে না। চল এখন থানায়, নয়তো তোকে এখানেই শ্যুট করে দেব। না, আমি থানায় যাব না। যদি তুমি শ্যুট করে দাও তাহলে এখানেই মরে যাব, তাও থানায় যাব না। ওকে, তাহলে এখানেই মর। বলে শ্যুট করতে যাবে তার আগেই হেলিকপ্টার চলে আসলো আর রিমির হাতে শ্যুট করে দিল। আমি কিচ্ছু করছি না, শুধু দাঁড়িয়ে আছি আর চোখের জল ফেলছি। যে মানুষটাকে এত ভালোবাসতাম সে মানুষটা আমাকে এভাবে ঠকালো। রিমি বন্দুক তুলে যখন হেলিকপ্টারে শ্যুট করতে যাবে তার আগে সেখান থেকে বের হলো আসল সেনাবাহিনীর একজন কর্নেল মাসুদ রানা, যাকে সব ডিপার্টমেন্টের লোক চেনে। মাসুদ রানা হেলিকপ্টার থেকে নেমে সোজা আমার কাছে এসে আমাকে স্যালুট মারলো। তাদেরকে রিমি অবাক। আরে স্যার, আপনি কি করছেন? একজন খুনিকে কেন স্যালুট করছেন? এই তো সে খুনি যে আর কেসে হয়েছিল। এর আসল নাম হাসান। আপনি কি জানেন কে সে? হ্যাঁ, উনি একজন খুনি। না, সে খুনি নয়। আপনি তো তার পুরো নামটাই জানেন না, তাকে কিভাবে চিনবেন? মানে? এর পুরো নাম হলো রবিউল হাসান। মনে পড়ে 2018 সালের কথা। ইন্ডিয়ায় কিছু সৈনিক বাংলাদেশের সাধারণ মানুষের মতন করে এসে বাংলাদেশের 3টা যুদ্ধ বিমান চুরি করে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আর ওই বিমানগুলোতে একজন মেজর তাদের হাত থেকে রক্ষা করেছিল। হ্যাঁ, আরও একটা কথা কি মনে আছে? বাংলাদেশ থেকে 4 থেকে 5 বছর আগে একটা পারমাণবিক বোমা চুরি করেছিল মায়ানমার। হ্যাঁ, মনে আছে। জানেন সে বোমাটা কে তাদের থেকে আবার কে নিয়ে এসেছিল? কে? সেও সেই মেজরটা। জানেন সেই মেজরটা কে? তার কথা তো গোপন রেখেছিল। আর গোপন রাখবো না। সেই মেজরটা আর কেউ নয়, বরং রবিউল হাসানই ছিল। কি? শুধু সেটা নয়, কয়েক মাস আগে যে বাংলাদেশে মাফিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ যুদ্ধ করছিল, সেখানে পুলিশ ছিল মাত্র 2 জন। বাকি সবই ছিল আর কে ওরফে রবিউল হাসানের দলের এজেন্ট। মানে? হ্যাঁ, এটাই সত্যি। স্যারকে দেশের খারাপ মানুষগুলোকে শেষ করার জন্য স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। শুধু সেটা নয়, স্যার এখন মেজর নয়, স্যার আমাদের সিনিয়র। স্যার চাইলে যে কোনো বাহিনীর লোককে শ্যুট করতে পারে। স্যার কাউকে জবাব দিতে বাধ্য নয়, এমনকি যে কোনো বাহিনীর লোককে বরখাস্ত করতে পারে। কি বলছেন আপনি? হ্যাঁ, এটা সত্যি। আর স্যারকে এই পাওয়ার সিএম নিজেই দিয়েছে। একটু আগে সিএম আমাকে ফোন দিয়েছে, এখানে আসতে বলেছে, তাই আসলাম। আর জানেন স্যারের এখন যে চেহারা আছে সেটা তার আসল চেহারা নয়, প্লাস্টিক সার্জারির এটা। স্যারের আসল চেহারা তো প্লাস্টিক সার্জারির সরলতায় দেখা যায়। মাসুদ সাহেব? জি স্যার। যে ভালোবাসা বুঝে না তাকে আর কি বোঝাবেন? সামান্য প্রমোশনের লোভে যে ভালোবাসার অভিনয় করতে পারে, আমার তো মনে হয় না সে কি আদৌ ভালোবাসছিল। বলে রাশেদ আমার কাছে এসে আমার মুখের প্লাস্টিক সার্জারি তুলে নিল। বাস্তবে এভাবে কারো প্লাস্টিক সার্জারি তুলে যায় না। এটাই হলো তার আসল চেহারা। স্যার, ওনাকে কি গ্রেফতার করব? না, তার দরকার নেই। আমি হেঁটে রিমির সামনে গেলাম, তারপর বললাম, রিমি, আমি সত্যি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি এমনটা করবে আমি ভাবিনি। চাইলে আমি তোমাকে এখনই বরখাস্ত করতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। সরি। থাক, আর সরি বলতে হবে না। আজকেই চলে যাব আমি এই মিথ্যে অভিনয়ের শহর থেকে। ভালো থেকো, আর আন্টিকে আমার পরিচয়টা দিয়ে দিও। আসি, আল্লাহ হাফেজ। তারপর চলে আসলাম ভাঙা বাসায় নয়, সোজা নিজের মায়ের বাসায়। পরের দিন সিএম নিজ হাতে আমাকে পুরস্কৃত করেছেন, সাথে 1 মাসের ছুটিও। তারপর মা আর আপুকে নিয়ে চলে আসলাম গ্রামের বাসায়। চলে আসলাম মিথ্যে ভালোবাসার শহর থেকে। ভালো থাকুক তারা যারা নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে, আর স্বার্থ শেষ হয়ে গেলে মানুষকে দূরে ঠেলে দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। এটার কোনো সিজন আসবে না। তো আপনারা যারা আমাদের গল্পটি শুনছেন এবং আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন গল্প শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করবেন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো আজকের গল্প পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।